আহ দীর্ঘদিন মনে থাকবে না, মুখস্থ করতে অনেক কষ্ট হবে। এই জন্য যতটুকু বেসিক প্রয়োজন আমরা মোটামুটি সেই বেসিক গুলো আলোচনা করব। তো কাজ কি? কাজের ব্যাপারে বলা হচ্ছে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটির স্মরণ ঘটে, তবে বল এবং বলের দিকে স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে। ব্যাপারটা একটু ব্যাখ্যা করি যে কোন একটা বস্তুকে, এখানে ব্যাপারগুলো বলে দিচ্ছে আর কি। এই যে বল প্রয়োগ করা সত্ত্বেও যদি বস্তুটির স্মরণ না ঘটে, তবে কোনো কাজ সংগঠিত হবে না। অর্থাৎ যদি স্মরণ ঘটে শুধুমাত্র তখনই কাজ হবে, যদি স্মরণ না ঘটে তাহলে কাজ সংগঠিত হবে না। এবং এখানে আরেকটা ব্যাপার কিন্তু বলে দেওয়া আছে যে আমরা বলটা যেদিকে প্রয়োগ করছি, ধরো যে বলটা আমরা এদিকে প্রয়োগ করছি, এই দিক থেকে এই দিকে প্রয়োগ করছি, তাহলে যেই দিকে প্রয়োগ করছি সেই দিকে স্মরণের যে উপাংশ থাকবে শুধুমাত্র আমরা সেটাই নিতে পারবো। এখানে এই বিষয়টা এখানে ক্লিয়ার হবে। আচ্ছা, যদি বল প্রয়োগে বস্তুর স্মরণ ঘটে, বস্তুর ঠিকই ঠিকই স্মরণ ঘটছে, কিন্তু বল প্রয়োগের দিকের সাথে সংশ্লিষ্ট স্মরণ না ঘটে, তবে সেটাকে আমরা কাজ বলতে পারবো না, তবুও সেক্ষেত্রে কাজ সংগঠিত হবে না। আমি পুরো বিষয়টা এই যে এখানে একটা চিত্র এঁকে রাখছি এখানে ব্যাখ্যা করতেছি। এই যে একটা বস্তু দেখা যাচ্ছে, এই দেখো চার কোণে একটা বস্তু দিয়ে রাখছি। আচ্ছা, এই বস্তুটাকে এদিক থেকে বল প্রয়োগ করা হচ্ছে। বল প্রয়োগ যদি করা হয় আর বস্তুটার যদি স্মরণ এদিকে ঘটে, এই পাশে, আমরা বল প্রয়োগ করছি তাকে এক্স অক্ষ বরাবর, আর এই এক্স অক্ষ বরাবর বস্তুটির স্মরণের যে উপাংশ আছে শুধুমাত্র বলের সাথে এক্স অক্ষের স্মরণের উপাংশকেই গুণ করতে হবে, সেটাই হচ্ছে কাজ। এরকম যদি কখনো ঘটে যে আমি এদিক থেকে বল প্রয়োগ করছি কিন্তু বস্তুটা চলে গেছে ঠিক তার 90 ডিগ্রি বরাবর, তাহলে কিন্তু কাজের পরিমাণ শূন্য। আগে আমরা বলছিলাম কি, বস্তুতে বল প্রয়োগ করলাম অথচ কোনো স্মরণ ঘটলো না, তবুও কাজ হবে না। আবার বল প্রয়োগ করছি, সেটা স্মরণ ঘটছে, কিন্তু আমি যেদিকে বল প্রয়োগ করছি স্মরণটা সেদিকে ঘটেনি, ঘটছে 90 ডিগ্রি বরাবর, তাহলে তবুও কিন্তু কাজ হবে না। মানে স্মরণ ঘটলেই যে কাজ হবে এই ব্যাপারটি এরকম নয়, আবার বল প্রয়োগ করলেই যে কাজ হবে তা কিন্তু নয়। বল প্রয়োগের দিকে তার স্মরণ ঘটতে হবে, 90 ডিগ্রি বরাবর যদি ঘটে তাহলে কাজ হবে না। আবার আমি যেদিকে বল প্রয়োগ করছি বস্তুটার স্মরণ যদি ঠিক তার বিপরীতে ঘটে, আচ্ছা, আমি যেদিকে বল প্রয়োগ করছি যদি বস্তুটির স্মরণ ঠিক তার বিপরীতে ঘটে, তাহলে আমার প্রযুক্ত বল এবং বস্তুর স্মরণ এই দুটির মধ্যবর্তী কোণ কত হবে? কেউ একজন বলো তো, মধ্যবর্তী কোণ কত হবে? জি ভাইয়া, বুঝিনি। আচ্ছা বলতেছি, আমি এদিক দিয়ে বল প্রয়োগ করতেছি, বস্তুটা ঠিক তার বিপরীত দিকে সরে যাচ্ছে, ঠিক তার বিপরীত দিকে সরে যাচ্ছে, তাহলে মধ্যবর্তী কোণ তাহলে 180 ডিগ্রি। 180 ডিগ্রি হবে, তাই না? সরল কোণ একশো আশি জি। ডিগ্রি হবে। আচ্ছা, যদি আমি যেদিকে বল প্রয়োগ করতেছি এক্স অক্ষ বরাবর, ধরে নিলাম এক্স অক্ষ বরাবর বল প্রয়োগ করতেছি, সে বস্তুটা এক্স অক্ষের ধনাত্মক দিকে না গিয়ে সে যাচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে, তাহলে কিন্তু মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। আচ্ছা, মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয় তাহলে এই ধরনের কাজকে বলা হয় ঋণাত্মক কাজ। যেমন মহাকর্ষ বলের ক্ষেত্রে চিন্তা করো, যে আমি মাটি থেকে কোন একটা বস্তু উপরে তুলছি, আচ্ছা মহাকর্ষ বল তাকে কোন দিকে কাজ করতেছে? এইদিকে না? ঠিক মাটির দিকে কাজ করতেছে, ক্রিয়া করতেছে, অথচ বস্তুর স্মরণ কত? ঠিক উপরের দিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত? মহাকর্ষ বলের প্রয়োগ আর বস্তুর স্মরণ, এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ঋণাত্মক কাজ। আর এরকম যদি কখনো হয় যে আমি যেদিকে তাকে বল প্রয়োগ করলাম আর বস্তুর স্মরণ ঘটলো 90 ডিগ্রি বরাবর, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। তবে
90 ডিগ্রি বস্তুটির সরণ 90 ডিগ্রিতে না ঘটে যদি একটু অন্য কোনো কৌণিক অবস্থান দিয়ে হয়, যেমন এরকম কোনো কৌণিক অবস্থান, তাহলে কিন্তু আমরা সেটার উপাংশ বের, এক্স অক্ষ বরাবর তার একটা উপাংশ থাকবে। এইভাবে যদি কোণাকুণি চলে যায়, তাহলে কোণাকুণি চলে গেলে তার একটা উপাংশ এক্স অক্ষের দিকেও থাকবে, একটা উপাংশ ওয়াই অক্ষের দিকেও থাকবে। তা আমরা ওয়াই অক্ষেরটা নেব না, শুধুমাত্র এক্স অক্ষেরটা বিবেচনা করব। আমি পুরো বিষয়টা সামারি আবারও বলতেছি, এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটির সরণ ঘটে, তাহলে বল এবং বল যেদিকে প্রয়োগ করছি সেদিকে তার সরণের উপাংশের গুণফল, এটাই হচ্ছে কাজ। আবার বল প্রয়োগ করার ফলে বস্তুটির সরণ যদি 90 ডিগ্রিতে ঘটে, তাহলে কোনো কাজ হবে না। আবার যদি 180 ডিগ্রিতে ঘটে, তাহলে সেক্ষেত্রে ঋণাত্মক কাজ হবে। আর যদি অন্যান্য কোনো কৌণিক অ্যাঙ্গেলে বস্তুটির সরণ ঘটে, অন্যান্য কোনো কৌণিক দিকে, তাহলে কিন্তু আমরা যেদিকে বল প্রয়োগ করছি, ধরে নিলাম যে এক্স অক্ষ বরাবর বল প্রয়োগ করছি, সে যে কোনো কৌণিক দিক দিয়ে যাক না কেন, যে কোনো কোণ করে যাক না কেন, শুধু 90 ডিগ্রি ছাড়া, 90 ডিগ্রিতে গেলে কিন্তু কোনো কাজ হবে না। 90 ডিগ্রি বাদ দিয়ে অন্য যদি কোনো কৌণিক অ্যাঙ্গেলে যায়, তাহলে তার একটা উপাংশ আমরা এক্স অক্ষ বরাবর পাবো, আর শুধুমাত্র সেই উপাংশটাই বলের সাথে গুণ হবে। এই জন্য এফ এস কস থিটা লেখা হয়, এফ এস কস থিটা বলের ক্ষেত্রে, তাই না? এফ এস কস থিটা, এফ এস কস থিটা কেন? কারণ কস থিটাটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ, তার ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ ছিল সাইন থিটা, এই সাইন থিটাটা কিন্তু লেখা হয় না। ধরলাম যে এই বস্তুটাকে এই দিক থেকে বল প্রয়োগ করা হচ্ছে, বস্তুটা এই দিক দিয়ে সরে গেল, তাহলে এই দিকটার দুইটা উপাংশ পাওয়া যাবে, এইটা হচ্ছে কস থিটা ভূমি বরাবর, আর এই বরাবর হবে সাইন থিটা। তাহলে আমরা এখন কস থিটা নেবো না সাইন থিটা নেবো? শুধুমাত্র কস থিটাকে নিতে পারবো, কারণ এটা হচ্ছে এক্স অক্ষের দিকে উপাংশ। ওয়াই অক্ষের দিকে যে সাইন থিটা উপাংশ, সেটাকে আমি নিতে পারবো না। শুধুমাত্র বলের দিকে যে উপাংশ, আমি এদিক দিয়ে বল প্রয়োগ করতেছি, এই দিকে যে উপাংশ এক্স অক্ষ বরাবর, শুধুমাত্র সেটাই গ্রহণযোগ্য হবে। এই হচ্ছে কাজ সম্পর্কে মোটামুটি বেসিক কিছু কথা। আহ বুঝছো কিনা বলো তো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা মূল প্রশ্নে চলে যাই। মূল প্রশ্নে চলে যাই। বিবৃতি, আমরা প্রমাণ করতেছিলাম ধ্রুব বলের ক্ষেত্রে কাজ শক্তি উপপাদ্য। বিবৃতিটা, কাজ শক্তি উপপাদ্যের বিবৃতি হচ্ছে গতিশীল বস্তুর উপর ক্রিয়ারত বলের দ্বারা কৃত কাজ, আমি যে বল প্রয়োগ করছি সেই বল কর্তৃক কৃত কাজ কার সমান হবে? গতিশক্তির পরিবর্তনের সমান হবে। আমরা কৃত কাজকে ডব্লিউ ধরে নিলাম, আর গতিশক্তির পরিবর্তনকে ডেল কে ধরে নিলাম, তাহলে ডব্লিউ ইকুয়াল ডেল কে হবে। আমরা যদি গাণিতিক ভাবে বিষয়টা চিন্তা না করে আমাদের স্বাভাবিক সেন্সেই কথাটা বিবেচনা করি, আসলে কোন একটা বস্তু চলমান আছে, আচ্ছা আমি তাকে যত বেশি বল প্রয়োগ করব, কাজটা তার তত বেশি, কাজটা তত বেশি হবে। আবার কাজ যত বেশি হবে, তার গতিশক্তির পরিবর্তনও ঠিক তত তত বেশি হবে। আমি যদি আস্তে বল প্রয়োগ করি, কাজও কম হবে, বস্তুটা গতিও কম হবে। মনে করো যে সাইকেল চালাচ্ছ, সাইকেল চালানোর সময় প্যাডেলে যদি খুব জোরে চাপ দাও, বল বেশি দাও, তাহলে কি বস্তুটা, সাইকেলটা বেশি দূরে যাবে, অনেক দূরে যাবে, সরণ বেশি ঘটবে। সেক্ষেত্রে সরণ বেশি ঘটলে সেখানে গতিশক্তির পরিবর্তনও তখন বেশি হবে, সাইকেলটা অনেক জোরে যাবে। আর আমি যদি প্যাডেলে যদি আস্তে করে চাপ দেই, তাহলে সাইকেলটার কি হবে? সাইকেলটা আস্তে যাবে, গতিশক্তির পরিবর্তন কম হবে। অর্থাৎ আমি যে পরিমাণ বল প্রয়োগ করতেছি, এই বলের ফলে কিন্তু কাজ সৃষ্টি হচ্ছে, আর এই কাজের সাথে গতিশক্তির পরিবর্তনটা সম্পর্কিত। কাজ বেশি হলে গতিশক্তি বেশি, কাজ যদি আমাদের কম হয়ে যায়, তাহলে গতিশক্তিও কম হয়ে যাচ্ছে। এই ব্যাপারটাই আমরা শুধু একটু গাণিতিক কলা কৌশল ব্যবহার করে প্রমাণ করব। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের মূল টার্গেট। আচ্ছা, আমি যতটুকু বললাম এতটুকুর মধ্যে কি বোঝা গেছে, নাকি কারো প্রশ্ন আছে? বলো।
না ভাইয়া, বুঝতে পারছি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটাতে যাই। মনে করি মনে করে নিলাম যে ভিনট বেগে গতিশীল কোন একটা বস্তুর আদিবেগটা ভিনট বেগে আমরা ধরে নিলাম। ভিনট বেগে গতিশীল কোন বস্তুর উপর ধ্রুব বল প্রয়োগ করতেছি। ধ্রুব মানে হচ্ছে সব সময় একই মানের বল প্রয়োগ হবে, বলের কোনো পরিবর্তন হবে না। আমি যদি প্রথমবার 5 নিউটন বল প্রয়োগ করি, পুরো রাস্তাটা জুড়েই বলের মান 5 নিউটনে থাকতে হবে। কখনো এরকমটা হবে না যে কখনো আমি 7 নিউটন দিলাম, এরকমটা হতে পারবে না। এটাই হচ্ছে ধ্রুব বল। আচ্ছা, খেয়াল করে দেখো তো, আমরা যখন ব্যবহারিক জীবনে এরকম কোন একটা ব্যাপারে ধ্রুব বল প্রয়োগ করা কিন্তু খুব কঠিন। আমাদের ব্যবহারিক জীবনে আমরা যে কাজগুলো করি অধিকাংশই কিন্তু হচ্ছে পরিবর্তনশীল বল। চিন্তা করো যে তুমি সাইকেল চালাচ্ছ, সাইকেলের গতি কি সবসময় একই রকম থাকে? সবসময় একই রকম থাকে না। কখনো রাস্তায় অনেক জ্যাম, তখন সাইকেল আস্তে চালাতে হয়। আর যখন আবার দেখো যে ফাঁকা রাস্তা, তখন আবার জোরে চালাতে হয়, তখন বলটা বেশি দিতে হয়। তার মানে আমাদের আসলে ব্যবহারিক জীবনে পরিবর্তনশীল বলের ইউজটাই বেশি, ধ্রুব বলের ব্যবহারটা প্রায়োগিক ক্ষেত্রে তুলনামূলকভাবে কম। আচ্ছা, আমরা প্রশ্ন চলে আসি। যে ভিনট বেগে গতিশীল ছিল সেই বস্তুর উপর এখন একটা ধ্রুব বল আমরা তাত্ত্বিকভাবে ধরে নিলাম আমাদের প্রমাণের স্বার্থে যে ধ্রুব বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে বল যদি প্রয়োগ করা হয় তাহলে তার একটু বেগ পরিবর্তিত হবে, একটু বেগ বাড়বে। সেই পরিবর্তিত বেগ হলো ভি। ছিল ভি নট, আমি তাকে একটা ধ্রুব বল দিলাম, তার বেগ হয়ে গেল ভি। এতটুকু কথা বুঝছো? জি ভাইয়া। তাহলে গতিশক্তির পরিবর্তন কত হবে? গতিশক্তির পরিবর্তনকে আমরা ডেল কে ধরে নিয়েছিলাম। ডেল ডেল জিনিসটা দিয়ে সাধারণত পরিবর্তন বোঝায়, আর কে হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। এটা কত হবে? K2 - K1। পরিবর্তন সব সময় শেষেরটা থেকে আগেরটাকে বিয়োগ দিতে হয়, তাহলে কিন্তু পরিবর্তন মাপা যায়। মনে করো যে তোমার কাছে ছিল 10 টাকা, তোমাকে একজন 5 টাকা দিল, তোমার কত টাকা হয়েছে? এখন কিন্তু 15 টাকা হয়েছে। আচ্ছা, তোমার টাকার পরিবর্তন কতটুকু হলো আমরা এটা কিভাবে বের করব? এই যে শেষেরটা 15 থেকে তোমার বর্তমান আছে 15, আগে ছিল 10, তাহলে তোমার পরিবর্তন আসলে 5 টাকা পরিবর্তন হয়েছে। শেষেরটা থেকে আগেরটা বিয়োগ দিতে হয়, তাহলে পরিবর্তন বের হয়। তাহলে K2 ছিল গতির পরের অবস্থা, গতির যে পরিবর্তন হচ্ছে। শুরুতে তার একটা গতি ছিল, তারপর তাকে বল প্রয়োগ করার পর তার গতির পরিবর্তন হয়েছে, এই পরিবর্তিত গতিটা হচ্ছে K2। এবং K1 হচ্ছে তার আগের যে গতি ছিল, শুরুতেই প্রাথমিক অবস্থায় তার যে গতি ছিল সেটা হচ্ছে K1। তাহলে আমরা এখন তার গতির পরিবর্তন কতটুকু হলো এটা বের করতে গেলে আমাদের গতির শেষ অবস্থা থেকে আগের অবস্থাটাকে বিয়োগ দিতে হবে, এটা একটু সেটের দিকে তাহলে আসতে। কিন্তু গতির পরিবর্তন এটা পাওয়া যাবে। আচ্ছা, এই বিষয়টা কি বুঝছো? কোথা থেকে যে সাউন্ড আসতেছে! এটা মনে হয় কাজ ক্ষমতা শক্তি থেকে পড়ে গেছে না? কাজ ক্ষমতা শক্তি থেকে এই ভাইয়া, একটু মিউট করতে হবে, কথা আসতেছে, মিউট করো। মিউট না করলে তো আমরা সামনে দিকে যেতে পারছি না, নয়েজ আসতেছে। ওঠেন যাই। mute করছে। আচ্ছা, আমরা ক্লাসের দিকে যাই। আচ্ছা, এতটুকু অংশ বুঝতে পারছো কিনা বলো তো? এই যে ডেলকের বিষয়টা, কিভাবে পরিবর্তন নিয়ে শেষের অবস্থা থেকে আগের অবস্থায় বিয়োগ দিলে আমাদের পরিবর্তন পাওয়া যায়, এই বিষয়টা কি বুঝতে পারছো? বলো। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা এখন মানগুলো শুধু বসিয়ে দেবো, আর এখানে তেমন কোনো কাজ নেই। তাহলে কে ছিল আসলে কি? গতিশক্তি, কাইনেটিক এনার্জি। গতিশক্তি সমান আমরা কিন্তু অনেক আগে থেকে মুখস্থ করে আসতেছি। কাইনেটিক এনার্জি, গতিশক্তি সমান সমান হাফ এমভি স্কয়ার। তাহলে কে টু এর মান কত হবে? হাফ mv² হবে। ভি স্কয়ার কেন? কারণ এই যে পরিবর্তিত বেগ, শুরুতে একরকম বেগ ছিল, তারপরে তাকে বল প্রয়োগ করা হলো,
পরিবর্তিত বেগ কত ছিল? ভি ছিল, তাই না? পরিবর্তিত বেগ ছিল ভি। আর আমরা যখন কে বের করব, সেটা তো হচ্ছে পরের অবস্থা। আমরা শেষের গতি শক্তি বের করতেছি, যখন আমরা শেষের গতি শক্তি বের করব, তখন কিন্তু তার বেগ ছিল, হয়ে গিয়েছিল ভি। এই জন্য হাফ এম ভি স্কোয়ার। আর কে ওয়ান এর মান যখন বের করব, তখন গতিশক্তির যে সূত্র হাফ এম ভি স্কোয়ার, এখানে ভি নট হবে। কারণ এই গতিশক্তিটা ছিল প্রাথমিক প্রথম অবস্থার জন্য, আর শুরুতে তার বেগ ভি নট ছিল, শুরুতে তার বেগ ভি নট ছিল। এই জন্য এখানে আমরা প্রথম দিককার যখন তার গতিশক্তি বের করব, সেখানে তার যে শুরুর বেগ সেটা বসবে ভি নট। আর আমরা যখন কে টু বের করব, কে টুটা হচ্ছে তার পরের গতিশক্তি। আর পরে তো বেগ ছিল আমাদের ভি, ভি নট থেকে সেটা ভি হয়েছিল। এই জন্য এখানে হাফ এম ভি স্কোয়ার হয়েছে, আর এই জায়গাটাতে হাফ ভি নট স্কোয়ার হয়েছে। এখানে একটা এম পিছিয়ে গেছে, বুঝছো? এখানে একটা এম লিখে নিবা, হাফ এম ভি স্কোয়ার। আর এটা হচ্ছে হাফ এম ভি নট স্কোয়ার। এই এমটা এখানে লিখে নিতে হবে, এটা একটু মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, এতটুকু অংশ বুঝছো কিনা? বোঝা গেছে এতটুকু অংশ? বলো। আচ্ছা, কেউ না বললে তো আমরা জি ভাইয়া, সামনের দিকে যেতে পারবো না, কারণ আসলেই কোনো প্রশ্ন বুঝতে থাকলে পারছি না। ভাইয়া। বুঝতে পারছো? আচ্ছা, একটু তাড়াতাড়ি রেসপন্স করার চেষ্টা করতে হবে। এখন আমরা যে বল প্রয়োগ করেছি, সেই বল প্রয়োগের সরণটা ধরে নিলাম এক্স পরিমাণ। বল প্রয়োগে এক্স পরিমাণ যদি সরণ ঘটে থাকে, তাহলে কাজের সংজ্ঞানুসারে আমরা জানি কাজকে কি করতে হয়, ডব্লিউ, কাজ ইকুয়াল কাজের সংজ্ঞানুসারে। আর বল প্রয়োগ করার পর বস্তুটির সরণ ঘটছে এক্স পরিমাণে, এটা আমরা ধরে নিলাম। তাহলে বল ইন্টু সরণ, তাহলে এফ ইন্টু এক্স। বল প্রয়োগ করছি, ধ্রুব বল যেটা প্রয়োগ করছিলাম সেটা হচ্ছে এফ, আর বস্তুর সরণ ঘটলো এক্স, তাহলে কাজ হবে এফ ইন্টু এক্স। এখন পরবর্তীতে আমরা কি করব, এফ এর জায়গায় যে এফ ইকুয়াল টু এম এ সূত্রটা প্রয়োগ করে দেব। এফ এর মান এম এ লেখা যায়, আর এখানে এক্স ছিল, এখানে এক্সটা থেকে গেছে, জাস্ট এখানে এফ এর মানটা বসানো হলো। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ বিবেচনা করব। এখন আচ্ছা, এতটুকু বুঝছো? জি ভাইয়া। এখন আচ্ছা, গতির যে আমরা সমীকরণগুলো পড়েছিলাম বেশ কয়েকটা, সেই একটা গতির সমীকরণ দিয়ে আমাদের এই সমীকরণটাকে আমরা এখন যাচাই করে দেখবো যে ঠিক আছে কিনা। এটা এটা করতে পারলে আমাদের অঙ্ক, আমাদের এই প্রমাণটা হয়ে যাবে আসলে। তাহলে আমরা গতির সমীকরণ অনুসারে আমরা একটা সূত্র জানতাম, সেটা কি? এই যে এটা সূত্র, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2s। ইউ, ইউ মানে ছিল প্রাথমিক বেগ বা আদি বেগ। আমাদের এখানে ইউ কিন্তু ভি নট ছিল, আদি বেগ, আদি বেগ হচ্ছে ভি নট। এই জন্য ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2s। ইউ তো আমাদের কাছে ভি নট, আর এস যেটা আমাদের সূত্রে ছিল, আমরা তো এসটাকে এক্স ধরে নিয়েছি, এই জন্য ট্রাইস এ এক্স হয়েছে। এখন আমরা যদি এখান থেকে শুধুমাত্র ট্রাইস এ এক্স কে রাখি একদিকে, আর যেটা এর পাশে ছিল ভি নট স্কোয়ার, সেটাকে আমরা পক্ষান্তর করে দেবো, তাহলে সে ওদিকে গিয়ে কিন্তু মাইনাস ভি নট স্কোয়ার হয়ে যাবে। তাহলে এই লাইন থেকে এই লাইনে শুধুমাত্র ভি নট স্কোয়ারকে পক্ষান্তর করে লেখা হয়েছে, আর তেমন কোনো কাজ এখানে করা হয়নি। হ্যাঁ, এতটুকু বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, আমরা এখন এখানে একটা স্বাভাবিক গুণ করব। আচ্ছা, এখান থেকে শুধু আমরা এক্স এর মান বের করব, এক্স এর মান বের করব। তাহলে এখানে 2 ছিল, এদিকে গিয়ে সে হাফ হয়ে যাবে আমাদের পক্ষান্তরের নিয়ম অনুসারে, হাফ। আর এটা তো আগে থেকে ছিল, এই অংশটা এখানে আগে থেকে ছিল। এই লাইন থেকে এই লাইনে শুধুমাত্র এই 2টাকে পক্ষান্তর করা হয়েছে, সেটা এদিকে গিয়ে হাফ হয়ে গেছে। তাহলে আমরা একটা এক্স এর মান পাইছি, কিন্তু এক্স ইকুয়াল হাফ ইন্টু ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার। এখন এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এক্স এর যে মানটা আমরা এখান থেকে পেলাম, সেই মানটাকে আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেব। আচ্ছা, 1 নং সমীকরণ
কি ছিল? 1 নং সমীকরণ ছিল ডাব্লিউ ইকুয়াল এম, আচ্ছা আমি দেখাই, এই যে এম এ এক্স ছিল তাই না? তাহলে এ এক্স এর যে এখানে একটা মান পাইছি, এক্স এর মানটা শুধু এখানে বসিয়ে দেবো, আর কোনো কাজ হবে না। 1 নং সমীকরণে এম যেরকম ছিল সেরকমই থাকবে, শুধু এ এক্স এর মানটা এখানে বসিয়ে দিতে হবে, তাহলে আমাদের এটা আমরা পেয়ে যাব। তাহলে 1 নং সমীকরণে শুধুমাত্র এই যে এম যেটা ছিল, এম সেটা এম এর মতোই আছে, আর এক্স এর মান কি ছিল? হাফ ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার, শুধু এক্স এর মান বসানো হলো 1 নং সমীকরণে, আর কোনো কাজ করা হয়নি। এরপর স্বাভাবিকভাবে গুণ দেওয়া হয়েছে, তাহলে হাফ এম এর সাথে যদি এই ভি স্কোয়ার গুণ করা হয় তাহলে হাফ এম ভি স্কোয়ার হবে, আবার যদি এই যে হাফ এম এর সাথে ভি নট স্কোয়ার গুণ করা হয় তাহলে হাফ এম ভি নট স্কোয়ার হবে, মাঝখানের মাইনাস এখানে থেকে গেল, এই লাইন থেকে এই লাইনে শুধুমাত্র স্বাভাবিকভাবে আমাদের যে গুণ হয় সেই গুণটা করা হয়েছে। বুঝছো কি এতটুকু? এতটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, কোশ্চেন নাই, বুঝছি। কোশ্চেন নেই? আচ্ছা আমরা কিন্তু খেয়াল করো, এই যে এই অংশটা একদম শুরুতে এটাকে কিন্তু ডেল কে ধরে নিয়েছিলাম, গতিশক্তির পরিবর্তন আমরা তো ধরে নিয়েছিলাম ডেল কে, উপরে গেলে দেখতে পাবা। তাহলে এইটার পরিবর্তে আমরা ডেল কে বসিয়ে দিলাম, ডেল কে বসিয়ে দিলাম, তাহলে ডব্লিউ ইকুয়াল কি দাঁড়ালো? এইদিকে তো আমরা সবসময় ডব্লিউ এর মান নির্ণয় করতেছিলাম তাই না, ডব্লিউ এর মান এখানে ডব্লিউ ছিল, এখানে ডব্লিউ ছিল, তাহলে ডব্লিউ ইকুয়াল ডেল কে, এটা বসানো যাবে। তো এটাই হচ্ছে ধ্রুব বলের ক্ষেত্রে কাজ শক্তির উপপাদ্যের প্রমাণ। আমাদেরকে কিন্তু এটাই প্রমাণ করতে বলছে যে যতটুকু কৃত কাজ হবে, কৃত কাজটা গতিশক্তির পরিবর্তনের সমান হবে। এটা হচ্ছে গতিশক্তির পরিবর্তন, আর এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা তো ওটাই প্রমাণ করলাম। আমরা এই বিষয়টাকে প্রমাণ করার জন্য একটা গতির সমীকরণের সাহায্য নিয়েছি, গতির সমীকরণের সাহায্যে এটাকে যাচাই করে দেখেছি যে আমরা যেটা ধরেছিলাম, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছে যে গতিশক্তির পরিবর্তন ইকুয়াল কৃত কাজ, এইটা কিনা সঠিক হয় কিনা, আমরা গতির সমীকরণ ব্যবহার করে দেখছি যে কথা সত্য, এটাই হয়। তাহলে এটাই হচ্ছে ধ্রুব বলের ক্ষেত্রে কাজ শক্তির উপপাদ্য। তাহলে আমাদের প্রশ্নটা এখানেই শেষ। এখন এখন বলো, পুরো ব্যাপারটা কি বুঝতে পারছো, পুরো বিষয়টা? জি ভাইয়া। আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে কি বলছে? আচ্ছা এখন আমরা ধ্রুব বলের ক্ষেত্রে পড়েছি, এখন আমরা পরিবর্তনশীল বলের ক্ষেত্রে পড়বো। পরিবর্তনশীল বলের ক্ষেত্রে, আচ্ছা পরিবর্তনশীল বল কোনটা? আমি কিন্তু বলেছি যে বলের মান পরিবর্তন হয়, তাই না? বলেছিলাম সাইকেল চালানোর কথা, বলেছিলাম যে আমরা যখন সাইকেল চালাই তখন সাইকেলটা কিন্তু আমাদের একই গতিতে আমরা চালাই না, কখনো সামনে একটা ট্রাক চলে আসে তখন কিন্তু আমাদেরকে স্লো হইতে হয়, আবার যখন ফাঁকা পাই তখন আবার জোরে টান দেই। তাহলে বলের কিন্তু পরিবর্তন হয়, কখনো প্যাডেলে আস্তে চাপ দেয়, কখনো জোরে চাপ দেয়। তো পরিবর্তনশীল বল যদি হয় সেক্ষেত্রে আমাদের এখন কাজ শক্তির উপপাদ্যটা প্রমাণ করতে হবে। এই বিবৃতি যা কিছু সব আগের মতোই, আমি এটা স্কিপ করে যাচ্ছি, যেখান থেকে নতুন পাঠ শুরু হয়েছে সেটা বলতেছি। বিবৃতি আগের মতোই, যা ছিল সবকিছু আগের মতোই। এই যে মনে করি ভি নট বেগে একটা বস্তু গতিশীল ছিল, সেটার বেগ হয়ে গেল ভি। আবার এখন আমরা আগে ধ্রুব বল প্রয়োগ করছিলাম, এখন আমরা পরিবর্তনশীল বল প্রয়োগ করব। এখন পরিবর্তনশীল প্রয়োগ করব, তাহলে সেটার বেগ কত হয়ে গিয়েছিল? আচ্ছা এখন কি আমার কথা শোনা যাচ্ছে? তাহলে ভি নট বেগে গতিশীল কোনো বস্তুর উপর আমরা একটা পরিবর্তনশীল বল প্রয়োগ করলাম, তাহলে তার পরিবর্তিত বেগ হলো ভি। আগেরটার সাথে এতটুকু পার্থক্য, আগে ছিল ধ্রুব বল আর এখন আমরা প্রয়োগ করছি পরিবর্তনশীল বল। আমার কথা শোনা যাচ্ছে কি? জি বলো কি? ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা তাহলে আগের মতোই দেখো, গতিশক্তির পরিবর্তন ডেল কে ইকুয়াল কে টু মাইনাস কে ওয়ান, আগের মতোই।
আগে যা ছিল তাই। এখন বল প্রয়োগে আমরা প্রথমবার আগে ধরে নিয়েছিলাম যে এক্স পরিমাণ সরণ ঘটেছে, কিন্তু এখন আমরা ধরে নিয়েছি যে আর পরিমাণ সরণ ঘটেছে। এখানেও এক্স ধরা যাবে, সমস্যা নেই, আমি আর ধরে নিয়েছি। এখন এই পরিমাণ সরণ যদি ঘটে, তাহলে পরিবর্তনশীল বলের জন্য কৃত কাজ, এখানে এই বিষয়টা বুঝতে হবে যে আমরা যখন ধ্রুব বল প্রয়োগ করতেছিলাম তখন কিন্তু এটাকে, যখন ধ্রুব বল প্রয়োগ করতেছিলাম এটাকে আমাদের স্বাভাবিক যে ক্যালকুলেশনের নিয়ম ছিল, বীজগাণিতিক নিয়ম, সেই বীজগাণিতিক নিয়ম অনুসারেই এটাকে বের করে ফেলা যায়, এটাকে নির্ণয় করা যায় যখন বলটা ধ্রুব হয়। কিন্তু যদি পরিবর্তনশীল বল হয়, কোন একটা বস্তু আছে তার উপর শুরুতে একরকম বল হইলো, কিছুক্ষণ পর আবার জোরে, আবার ধীরে, আবার জোরে, আবার ধীরে, এরকম যদি হয়, তাহলে কিন্তু আমাদের যে সাধারণ বীজগণিতিক নিয়ম সেভাবে আমরা এটাকে ক্যালকুলেশন করতে পারবো না। এটার জন্য আমাদেরকে ক্যালকুলাসের সহযোগিতা গ্রহণ করতে হবে, ক্যালকুলাস। তাহলে ক্যালকুলাস আগেরটা যেভাবে নির্ণয় করেছিলাম সেভাবে করলাম না, আমরা একটা ক্ষুদ্র কাজ, পুরো বস্তুর উপর একটা আমরা পরিবর্তনশীল বল প্রয়োগ করতেছিলাম। যেহেতু বলটা পরিবর্তনশীল, কখনো সরণ কম, কখনো গতিশক্তি কম, কখনো গতিশক্তি বেশি, কখনো কম, কখনো বেশি, আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে পুরো জিনিসটাকে নির্ণয় করব। আচ্ছা, ইন্টিগ্রেশন, ম্যাথমেটিক্স যে ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন, এদের কার কাজ কি? ইন্টিগ্রেশন দিয়ে কি করা হয়, ইন্টিগ্রেশন দিয়ে কি করা হয়, আর এই যে আমাদের যে ডিফারেন্সিয়েশন ডিডিএক্স, এটা দিয়ে কি কাজ করা হয়? কার কি জানা আছে? কেউ একজন বলো তো, কোনটা দিয়ে কি করে? ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো মিলে হচ্ছে ইন্টিগ্রেশন। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ একসাথে যোগ করে একটা বড় অংশ তৈরি করা হয়, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের কাজ, বুঝছো? ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস জোড়া জি দিয়ে ভাইয়া। একটা বড় অংশ তৈরি করতে গেলে এটা ইন্টিগ্রেশন করতে হয়। আবার একটা বড় অংশ আছে, ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন ঠিক বিপরীত, একটা বড় অংশ আছে সেটাকে ক্ষুদ্র ক্ষুদ্র করতে গেলে ব্যবকলন বা ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে আমাদের যেহেতু পরিবর্তনশীল বল আমরা এখানে প্রয়োগ করতেছি, কখনো গতিশক্তির পরিবর্তন কম হবে, কখনো বেশি হবে, সেটাকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিবেচনা করব, তারপর ইন্টিগ্রেশন করব, তাহলে কিন্তু পুরো মানটা একেবারে চলে আসবে। কারণ ইন্টিগ্রেশন ব্যাপারটাই হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে একত্রিত করে একটা বড় ফলাফলে নিয়ে আসা। তাহলে আমরা একটা ক্ষুদ্র কাজ এখানে বিবেচনা করতে হবে আমাদের, কারণ আমরা আমাদের যে সাধারণ হিসেব বীজগাণিতিক আগে যেটা শিখে আসছিলাম ক্লাস 10 এর নিচে, সেটা দিয়ে আমাদের এখানে কাজ হচ্ছে না, আমাদের ক্যালকুলেশনের সহযোগিতা নিতে হবে, ক্যালকুলাসের। এই জন্য ক্ষুদ্র কাজ বিবেচনা করলাম। আগেরটা কিন্তু পুরোটাই ডব্লিউ বিবেচনা করেছি, পুরো কাজটাই। এখন একটা ক্ষুদ্র কাজ বিবেচনা করলাম। তাহলে কাজ সমান সমান কি জানি, বল ইনটু সরণ। আচ্ছা, এখন কি পুরো সরণটাই নেব? পুরো সরণ ছিল আমাদের জন্য আর, আমরা যেহেতু ক্ষুদ্র কাজের ক্ষুদ্র অংশ নিয়েছি, সরণেরও একটা ক্ষুদ্র অংশ ডিআর এখানে নিতে হবে। আচ্ছা, এতটুকু বিষয় কি বুঝতে পারছো? বলো। জি ভাইয়া। তাহলে আমরা এখন পরের লাইনে কি করলাম, এফ ইকুয়াল টু এম এ বসিয়ে দিলাম, সূত্রটা জাস্ট প্রয়োগ করলাম। এখন আমরা জানি এই যে এম আগের মতোই আছে, আর এখানকার এ যেটা, এই এ কে ডি ডিটি অফ ভি, অর্থাৎ বেগকে যদি সময়ের সাপেক্ষে ব্যবকলন করা হয় তাহলে এ এর মান পাওয়া যায়। তাহলে এর পরিবর্তে আমরা ডি ডিটি অফ ভি বসিয়ে দিতে পারি। এই এখানে যে এ আছে, এর পরিবর্তে আমরা ডি ডিটি অফ ভি এটা বসিয়ে দিলাম। আর এই ডিআর তো এই ডিআর আগের মতোই আছে, এখানে তেমন কোনো কাজ করিনি, শুধুমাত্র এর মানটা এখানে বসিয়ে দিয়েছি। এর মানটা বসিয়ে দেওয়ার পর আমরা এখানে একটা জাস্ট এই লাইনটাকে একটু সাজিয়ে নিয়েছি। এই এখানে ছিল ডিআর, এখানে যে ডিভিটা ছিল না, এই ডিভিটাকে এই পাশে নিচে একটু নামিয়ে লেখা হয়েছে, আর এই ডিআরটাকে এখানে উপরে নেওয়া হয়েছে, আর ডিটি যেখানে ছিল সেখানেই আছে। এটা শুধুমাত্র এই লাইন থেকে এই লাইনে আসার ক্ষেত্রে এই লাইনটাকে একটু পুনর্বিন্যস্ত করে লেখা হয়েছে। এখানে কিন্তু কোনো মানের পরিবর্তন হয়নি। এইটা উপরে ছিল তাকে একটু সাইডে লেখা হয়েছে, এইটা একটু সাইডে ছিল তাকে উপরে নেওয়া হয়েছে। এতে কিন্তু কোনো সমস্যা নেই, এভাবে লেখা যায়।
এই লাইন থেকে এই লাইনে আসা যায়। আচ্ছা, এখন বলো যে এই লাইন থেকে এই লাইনের বিষয়টা বুঝছো কি? জি ভাইয়া। এখন আমরা আরেকটা কাজ এখানে করে দেব, সেটা হচ্ছে আমরা যখন আমাদের যে সরণকে যদি সময়ের সাপেক্ষে ব্যবকলন করি, ডি ডিটি অফ আর এটা যদি করে থাকি, এটা তাহলে কিন্তু বেগ পাওয়া যায়। এই জিনিসগুলো আমাদের জানা থাকতে হবে। ডি ডিটি আর ইকুয়াল ভি লেখা যায়। তাহলে এইটার পরিবর্তে আমরা এখানে ভি লিখে দিতে পারি। আর এখান থেকে তো ডিভি তো আগে থেকেই ছিল, তাহলে এম পাওয়া গেল, ভি পাওয়া গেল, আর ডিভি পাওয়া গেল। তাহলে এটা হচ্ছে ডিডব্লিউ এর মান, তার মানে এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম কাজের অংশ। শুধুমাত্র আমরা ক্ষুদ্রতম একটু কাজ পাইলাম, এই ক্ষুদ্রতম কাজটাকে আমরা এখন ইন্টিগ্রেশন করব। তাহলে 1 নং সমীকরণকে ভি নট থেকে ভি সীমার মধ্যে সমাকলন করে পাই। শুরুতে তার বেগ কত ছিল? ভি নট ছিল, আর পরিবর্তিত বেগ কত হলো? ভি হলো। তাহলে এই যে তার বেগের পরিবর্তন, এই সীমার মধ্যে আমরা ক্ষুদ্রতম কাজটাকে ইন্টিগ্রেশন করব, তাহলে কিন্তু পুরো কাজটাই আমরা পেয়ে যাব। তাহলে পুরো কাজটা আগে ছিল ডিডব্লিউ, আমরা এখন ডিডব্লিউ টাকে যখন ইন্টিগ্রেশন করব তখন সেটা একটা পুরো কাজ হয়ে যাবে না? তখন এটা একটা ডব্লিউ হয়ে যাবে, পুরো ডব্লিউ। আর এই পাশে যে ইন্টিগ্রেশনটা সেটাকে আমরা প্রয়োগ করতেছি এম কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ইন্টিগ্রেশনের বাইরে রাখলাম। এইটা যেহেতু সীমা, সীমাটা বসিয়ে নিলাম, কোন সীমার মধ্যে করব সেটা আমরা আগেই বলে দিয়েছি। আর ইন্টিগ্রেশনটা করব কার সাপেক্ষে? ভি এর সাপেক্ষে, এই জন্য শুধুমাত্র ভি কে রাখা হলো। আচ্ছা, তাহলে এখানে যেটা ছিল এটাকে জাস্ট ইন্টিগ্রেশনের ফরম্যাটে লেখা হলো। বুঝছো কি এই লাইনটা? এই ভাইয়া লাইনটা, আবার একটু বললে ভালো হয়। আচ্ছা আবার বলতেছি, খেয়াল করো। এখানে আমরা যে 1 নং সমীকরণটা পাইছিলাম না, এটাকে এখন আমরা ইন্টিগ্রেশন করব। এই যে এইটা আমাদের 1 নং সমীকরণ ছিল, এই সমীকরণটা আমরা পেয়েছি, এটাকে শুধু ইন্টিগ্রেশন করব। আচ্ছা, ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলোকে যখন আমরা একত্রিত করব তখন একটা পুরো পুরো কাজটা পাওয়া যাবে। আর পুরো কাজটাকে আমরা ডব্লিউ ধরে নিয়েছি। আর এখানে এই জিনিসটাকে ইন্টিগ্রেশন যখন করব, এম ইন্টিগ্রেশন হচ্ছে কিন্তু ভি এর সাপেক্ষে, তার মানে এম কিন্তু এখানে কনস্ট্যান্ট, এই জন্য এমটাকে ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে রাখা হয়েছে। আর ভিটা যেহেতু কনস্ট্যান্ট না, ভি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, এই জন্য এটাকে ইন্টিগ্রেশনের সীমার মধ্যেই রাখা হয়েছে। আর আমাদের সীমাটা কত ছিল? ভি নট থেকে ভি, কারণ বেগের পরিবর্তনের এটাই কিন্তু আমাদের রেঞ্জ। বেগ শুরুতে ভি নট ছিল, পরে পরিবর্তিত হয়ে ভি কথা হলো। বলছো? হ্যাঁ, এরপরে কি হয়েছে? এখন বুঝছো কিনা বলো তো? আগে যে বুঝতেছি জি ভাইয়া বুঝছি। কি কথা বলতেছে। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। এই টাইপের এমসিকিউ গুলো এখন দুইটা পরিবর্তিত টেকনিক্যাল শুধু পরীক্ষা, তাই? ইন্টিগ্রেশন কাজটা এখানে করা হচ্ছে। আমি এই মুহূর্তে এই বলে গেছি, কালকে সকালে এই দেখে ভিটাকে কাজ যদি দিয়ে দিচ্ছি। ইন্টিগ্রেশন করা হয়, বলে আর আগে লিখে দিয়েছিলাম, তোদের মনে নাই সম্ভব। কি নাম? আচ্ছা, এখানে খেয়াল করো, আমরা এই ইন্টিগ্রেশন করতেছি, এখানে যদি ভি কে ইন্টিগ্রেশন করা হয় তাহলে ইন্টিগ্রেশনের স্বাভাবিক নিয়ম অনুসারে পাওয়ারের সাথে 1 যোগ হবে, তাই না? এর পাওয়ার 1 ছিল, 1 প্লাস 1 2 হয়ে যাবে। আর এখানে যে পাওয়ারটা হবে সেটা নিচে চলে যাবে। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের আমাদের সূত্রটা। এই সূত্রটা জাস্ট এখানে প্রয়োগ করা হয়েছে এই ভি এর উপর। আর এরপর লিমিট বসানো হয়েছে। এই লিমিটটা ভি নট ছিল, ভি নট ছিল, ভি ছিল, উপরে ভি ছিল। তাহলে এই লাইন থেকে এই লাইনে কিভাবে আসছে? এটা নর্মাল ইন্টিগ্রেশন। বুঝছো কি এই ইন্টিগ্রেশনটা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে খেয়াল করো, আমরা এখন লিমিটটা বসিয়ে দেব। এম এম তো আগে থেকে ছিল। আর এই এই টুটা আসলে এটা 1/2, মানে এটা হাফ। আর যখন আমরা আপার লিমিট বসাবো তাহলে ভি হবে, তাহলে এই ভি এর জায়গায় তখন ভি এ বসানো হবে। আবার যখন লোয়ার লিমিটে বসাবো মাইনাস, এটা সূত্রের মাইনাস, মানে ইন্টিগ্রেশনের মাইনাস। আর যখন লোয়ার লিমিটে বসাবো তখন হাফ এম ভি নট স্কয়ার হয়ে যাবে। এই লাইন থেকে এই লাইনে আসা হয়েছে শুধুমাত্র এই লিমিটিং ভ্যালু গুলো বসানো হয়েছে। এটা ইন্টিগ্রেশনের একেবারেই সাধারণ নিয়ম।
তাহলে এইখানে পর্যন্ত আর শেষ করি। আমরা ডব্লিউ এর মান নির্ণয় করতেছিলাম, আর এই জিনিসটাকে কিন্তু আমরা একদম শুরুতেই ডেল কে ধরে নিয়েছিলাম। তাহলে আমরা ডব্লিউ ইকুয়াল ডেল কে এখানে কিন্তু পেয়ে গেলাম, আর এটাই হচ্ছে পরিবর্তনশীল বলের জন্য কাজ শক্তি উপপাদ্য। এখন বলতো বুঝছো কিনা? এই এই অংশটাতে কোনো সমস্যা আছে ক্যালকুলেশনটাতে? না ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন পড়বো, তাহলে এই প্রশ্নটা শেষ করি। এই প্রশ্নটা পড়ে আমরা শেষ করব। খেয়াল করো। ই ইকুয়াল হাফ এম স্কোয়ার প্লাস ভি অফ এক্স, মানে হচ্ছে এক্স এর ফাংশন, এই জিনিসটা প্রমাণ করব। আচ্ছা, সংরক্ষণশীল বলের ক্ষেত্রে আমাদেরকে প্রমাণ করতে বলছে। তাহলে সংরক্ষণশীল বল কোথায় পাওয়া যায় এরকম একটা ক্ষেত্র আমাদেরকে বিবেচনা করতে হবে। আর সংরক্ষণশীল বল এগুলো কোথায় পাওয়া যায়? প্রথমত হচ্ছে যে মহাকর্ষীয় বল, এটা একটা সংরক্ষণশীল বল। আবার স্প্রিং এর মধ্যে যে বল থাকে, কোন একটা স্প্রিং কে সংকুচিত বা প্রসারিত করলে যে বল পাওয়া যায় সেটাও কিন্তু সংরক্ষণশীল বল। এই জন্য আমরা একটা স্প্রিং কে বিবেচনা করে, স্প্রিং বলকে বিবেচনা করে আমাদের এই কাঙ্ক্ষিত প্রমাণটি আমরা সম্পন্ন করব। এই জন্য মনে করি যে একটি স্প্রিং কে এক্স মিটার সংকোচন বা প্রসারণের জন্য তার যে গতিশক্তি, এটাকে টি ধরে নিলাম। একটা স্প্রিং কে সরানো হচ্ছে, যে অবস্থায় ছিল এই অবস্থায় ছিল, টেনে লম্বা করা হচ্ছে, তাহলে তার একটা গতিশক্তি পাওয়া যাবে। যখন লম্বা করা হবে এখানে একটা গতিশক্তি পাওয়া যাবে। আবার যদি সেটাকে যদি সংকুচিত করা হয় উল্টো দিকে, তাহলে কিন্তু একটা গতিশক্তি পাওয়া যাবে, সেটাকে আমরা টি ধরে নিলাম। এবং এটার বিভব শক্তি, এটাকে আমরা ভি ধরে নিলাম। তাহলে সিস্টেমের যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটার মোট শক্তি কত হবে? তাহলে সেটার গতিশক্তি প্লাস বিভব শক্তি, এটাই হবে কিন্তু এই ব্যবস্থাটার মোট শক্তি। তাহলে এই অংশটা বুঝতে পারছো এইখান থেকে এখানে কিভাবে আসছে? জি ভাইয়া। আচ্ছা, এক্স পরিমাণ সরণের জন্য কৃত কাজ, যেটা কৃত কাজেই হবে এতে সঞ্চিত বিভব শক্তির পরিমাণ। এটা কেন? আমরা আগে থেকে কিন্তু জানি যে বিভব শক্তি ইকুয়াল কৃত কাজ, একটা সূত্র আছে। যতটুকু কৃত কাজ হবে সেটাই বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকবে। তাহলে এই সরণের জন্য কৃত কাজ কতটুকু হবে? যতটুকু কৃতকাজ হবে সেটাই কিন্তু বিভব শক্তি হিসেবে সঞ্চিত হয়ে থাকবে। তাহলে বিভব শক্তি ভি, যেহেতু বিভব শক্তি ইকুয়াল কৃতকাজ, তাহলে ভি ইকুয়াল ডব্লিউ, এটা হচ্ছে বিভব শক্তি, এটা হচ্ছে কৃতকাজ। আর কৃতকাজকে আমরা এখন ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করার কোথা থেকে কোথায় ইন্টিগ্রেশন করব? স্প্রিংটা যখন একদম স্বাভাবিক অবস্থায় ছিল, তখন স্প্রিং এর মাথাটা সাম্যাবস্থানে ছিল, সেটাকে আমরা জিরো ধরে নিয়েছি, এটা হচ্ছে সাম্যাবস্থা। আর সেটাকে সংকোচন বা প্রসারণ এক্স পরিমাণ যখন করা হয়েছে, তার মানে তার পরিবর্তন কিন্তু জিরো থেকে এক্স পরিমাণে ঘটছে। আচ্ছা, আমি একটু ড্র করে দেখাই। এই যে এরকম একটা স্প্রিং এখানে ছিল, এই যে এইটা হচ্ছে তার সাম্যাবস্থান, স্বাভাবিক অবস্থায় ছিল সে। আচ্ছা, তাকে যখন আমরা একটু টান দিয়ে লম্বা করলাম, তখন সে কিন্তু এই পর্যন্ত চলে আসছে, আর এই পরিমাণটাই হচ্ছে এক্স। তাহলে এই জায়গাটাকে জিরো ধরা হয়েছে, এটা সাম্যাবস্থান, তার কোনো পরিবর্তন ছিল না। আর এই জায়গাটা সে এক্স পরিমাণ পরিবর্তন হয়েছে, তাহলে তার পরিবর্তনটা কি জিরো থেকে এক্স না? জিরো থেকে এক্স, সাম্যাবস্থানে জিরো ছিল, এক্স পরিমাণ আমরা তাকে প্রসারিত করছি। বুঝতে পারছো কি? বুঝতে পারছো বলো। জি ভাইয়া, আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আমরা এখন এটাকে এইভাবে, যেহেতু এই ডব্লিউ, এটাকে এফ বল ইন্টু সরণ, এক্স পরিমাণ আমাদের সরণ ঘটছে, এফ ইন্টু এক্স। তাহলে আমরা এখানে এফ ইন্টু এক্স নিতে পারলাম, যেহেতু ডব্লিউ এর মান আছে। আমরা তো এটা জানি যে কাজ সমান সমান বল গুণন সরণ। এখানে বল হচ্ছে এফ আর এক্স হচ্ছে হচ্ছে সরণ। এই ডব্লিউ এর মানটা এখানে বসানো হলো। আর এটা কোন সীমার মধ্যে? জিরো থেকে এক্স সীমার মধ্যে। স্প্রিং বলের ক্ষেত্রে এফ এক্স কে কে এক্স হিসেবে লেখা যায়, স্প্রিং বলের ক্ষেত্রে।
তাহলে এফ এক্স আর কে এক্স সমান, এই যে স্প্রিং বলের ক্ষেত্রে এফ এক্স ইকুয়াল কে এক্স লেখা যায়, এই জন্য এফ এক্স এর পরিবর্তে আমি এখানে কে এক্স লিখছি। তারপরে কি হলো, আচ্ছা আমরা এখন এইটা এই যে এখানে একটা ইন্টিগ্রেশন আছে, এই ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে হবে, এই যে ডি এর পাশে যে থাকে ইন্টিগ্রেশনটা কিন্তু তার সাপেক্ষে হয়। এখানে কেটা হচ্ছে কনস্ট্যান্ট, আমি তাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে গেছি, আর লিমিট ছিল লিমিট বসছে, আর এখানে শুধু এক্স। আচ্ছা আমাদের নেটওয়ার্কের সমস্যার কারণে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য, আবার আমরা ফিরে আসছি। আর এখানে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম। এ দেন, হ্যাঁ। এখন কি আমার কথা শোনা যাচ্ছে? বলো, আমাদের প্রমাণটা এখনই শেষ হয়ে যাবে, এখনই শেষ করব। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, এই শুনতে যে এখানে শুধু কনস্ট্যান্টটাকে বাইরে নেওয়া হয়েছে, আর এক্স ছিল এক্স, আর কার সাপেক্ষে করতে হয়, ডি এর পাশে যে থাকে তার সাপেক্ষে করতে হয়। তাহলে এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হবে, এক্স এর পাওয়ার 1 ছিল, পাওয়ারের সাথে 1 যোগ হয়, তাহলে 2 হয়ে গেছে। তারপর এখানে যে 2, এই 2টা নিচে চলে আসছে, ইন্টিগ্রেশনের সাধারণ নিয়ম, এরপর লিমিট লিমিট বসানো হয়েছে। আচ্ছা কে এখানে ছিল, এখানে এক্স এর জায়গায় যখন এক্স বসানো হবে তখন কিন্তু এক্স এক্স স্কোয়ারই হবে। আর পরের যে জিরোটা, জিরোটা এদিকে আমরা লোয়ার লিমিটটা বসাতে পারতাম, কিন্তু লোয়ার লিমিটের ফলাফল আলটিমেটলি শূন্য আসবে শেষ পর্যন্ত, এই জন্য শূন্যটা আমরা লোয়ার লিমিটটা এখানে বসাইনি। কেউ ইচ্ছে করলে এখানে লোয়ার লিমিটটা বসাইতে পারো। তাহলে এই লাইনে কি পাওয়া গেল, এখানে 2টা নিচে আছে, এটাকে আমরা একটু সাইড করে হাফ লিখলাম, আর কে এক্স স্কোয়ার ছিল লবে, কে এক্স স্কোয়ারে থাকলো। অতএব ভি ইকুয়াল, তাহলে আমরা এখানে ভি এর মান কিন্তু নির্ণয় করতেছিলাম, ভি ইকুয়াল ডব্লিউ, ভি আর ডব্লিউ সমান, তাহলে ভি এর মান কিন্তু আমরা ঘুরে ফিরে হাফ কে এক্স স্কোয়ার পেলাম। তাহলে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ বিবেচনা করব। আচ্ছা 2 নং সমীকরণ, আচ্ছা এতটুকু অংশ বুঝছে কিনা বলো। জি ভাইয়া, আচ্ছা বুঝতে এই যে পারছি। খেয়াল করো যে এই যে হাফ, এটা কনস্ট্যান্ট মান না, আবার কে, এটাও কিন্তু স্প্রিং বলের ক্ষেত্রে এই কেটা একটা ধ্রুবক মান, এটাকে স্প্রিং ধ্রুবক বলা হয়। সব স্প্রিং, ধর যে একটা স্প্রিং এরকম ছোট, তাই না, এই স্প্রিং এর যে তার যে সংকোচন প্রসারণ করার ক্ষমতা, এটার ক্ষমতা, আর একটা স্প্রিং যদি এত বড় হয় তার প্রসারণ ক্ষমতা কি একই রকম থাকবে? মনে করো যে তোমাদের সাইকেলের যে স্প্রিং থাকে, আবার ট্রেনের বগির নিচে যে স্প্রিং থাকে, সব স্প্রিং এর কি সংকোচন প্রসারণ একই পরিমাণ বল দিয়ে হবে? হবে না। এই জন্য এক একটা স্প্রিং কে প্রসারিত করতে গেলে এক এক পরিমাণ বল লাগে। তাহলে এটা এক একটা স্প্রিং এর জন্য একটা নির্দিষ্ট বল ধ্রুবক থাকে। ট্রেনের বগির নিচে যে অনেক বড় বড় স্প্রিং থাকে সেটার জন্য স্প্রিং ধ্রুবক একরকম, আর আমরা সাধারণভাবে আমাদের হাতের আশেপাশে যে স্প্রিং গুলো দেখি সেটার জন্য স্প্রিং ধ্রুবক আরেক রকম। কিন্তু একটা স্প্রিং এর জন্য ওই সংকোচন প্রসারণের মান একই রকম, একটা স্প্রিং এর জন্য একই রকম, ভিন্ন ভিন্ন স্প্রিং এর জন্য স্প্রিং এর ধ্রুবকটা ভিন্ন ভিন্ন। তাহলে এই কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, একটা স্প্রিং এর জন্য এই কেটা কনস্ট্যান্ট, বুঝছো? মানে এইটা যদি একটা স্প্রিং হয়ে থাকে তাহলে এর এই অংশে সংকোচন প্রসারণে যে পরিমাণ বল লাগবে, ঠিক পরের অংশে সংকোচন প্রসারণ করতে একই পরিমাণ বল লাগবে। এই জন্য এই স্প্রিং এর পুরো অংশটা জুড়েই কিন্তু এই মানটা ধ্রুব থাকতেছে, পুরো অংশটা জুড়েই। এই জন্য স্প্রিং বলটা একটা ধ্রুবক, এই কে একটা কনস্ট্যান্ট, আবার হাফ এটা একটা কনস্ট্যান্ট। তাহলে এই ভি এর মান কার উপর ডিপেন্ড করবে? শুধুমাত্র এক্স এর উপর ডিপেন্ড করবে। এই এক্স কম বা বেশি হতে পারে, কে এর মান কিন্তু কমবেও না বাড়বেও না। একটা স্প্রিং এর জন্য সবসময় স্প্রিং ধ্রুবকের মানটা সবসময় সমান থাকবে। কিন্তু স্প্রিং এর যে দূরত্ব, আমরা কতটুকু তাকে সংকুচিত করছি বা কতটুকু প্রসারিত করেছি, সেই ব্যাপারটা কিন্তু আমরা চাইলে বাড়াতে পারবো, কমাতে পারবো। তাহলে এই ভিটা এক্স এর ফাংশন না, এক্স এর উপর ডিপেন্ড করতেছে। তাহলে 2 নং সমীকরণ হতে দেখা যায় যে বিভব শক্তি আসলে সরণের অপেক্ষক। অপেক্ষক কথাটার ইংরেজি কথা হচ্ছে ফাংশন। আমরা ফাংশন বলে সহজে বুঝি, আবার অপেক্ষক বললে অনেক সময় বুঝতে পারি না। তাহলে এই ভিটা ডিপেন্ড করতেছে এক্স এর উপর, আর এই অংশটা হচ্ছে কনস্ট্যান্ট হাফ এবং কে, এই জন্য ভিটা আসলে এক্স এর ফাংশন। এটা কি বুঝছো? ভিটা এক্স এর ফাংশন কিভাবে, বিভব শক্তি বুঝলে বলো, আমরা দ্রুত সামনের দিকে যাব।
জি ভাইয়া। আচ্ছা, তাহলে সুতরাং ভি ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে ভিটা যেহেতু এক্স এর ফাংশন, এই জন্য ভি কে এইভাবে লেখা যায়, ভি অফ এক্স, মানে ভি হচ্ছে এক্স এর ফাংশন, এইটা দিয়ে এটাই বোঝাচ্ছি। যার ফাংশন তাকে ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, আর ফাংশনটাকে এইখানে ধরে নিতে হয়। তাহলে ভি যে এক্স এর ফাংশন, এই জিনিসটা এইভাবে গাণিতিক ভাবে এইভাবে প্রকাশ করতে হয়। তাহলে গাণিতিক ভাবে প্রকাশ করার পর আমরা এটাকে 3 নম্বর সমীকরণ ধরে নিলাম। আবার গতিশক্তি সমান আমরা জানি টি ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, এটা আমরা আগে থেকে জানা মান, এটাকে আমরা 4 নম্বর সমীকরণ ধরে নিলাম। এখন 1 নং সমীকরণকে, এই যে 1 নং সমীকরণে 3 নং এবং 4 নং সমীকরণের মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে আমরা ভি এর, আমরা 1 নং সমীকরণ কি ছিল খেলা মনে আছে কি? এই যে 1 নং সমীকরণ আমাদের এরকম ছিল যে ই ইকুয়াল টি প্লাস ভি। তাহলে টি এর মান হাফ এম ভি স্কোয়ার বসানো হলো, আর ভিটাকে কিভাবে সে এক্স এর ফাংশন, এটা তো আমরা এখানে দেখাইছি, এখানে ভি এর মান বসানো হয়েছে। এটা হচ্ছে টি এর মান, আর এটা হচ্ছে ভি এর মান। তাহলে ই ইকুয়াল এই জিনিসটা প্রমাণ হয়ে গেল, আমাদের প্রমাণ শেষ। এখানে তোমরা চাইলে প্রমাণিত দেখানো হলো ইত্যাদি যেগুলো থাকে প্রশ্নে অনুযায়ী লিখে নিতে পারো। আচ্ছা, এই প্রশ্ন কি বুঝতে পারছো, নাকি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আমরা ক্লাসটা এক্ষুনি শেষ করব, প্রশ্ন থাকলে জি তাড়াতাড়ি ভাইয়া, বুঝতে পারছি। ক্লাস শেষ করব। আচ্ছা, আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। তা দরকার আমাদের এখানে প্রশ্নে যে কন্ডিশন দিয়ে দিয়েছে, তারা বলেছে যে আমাদের যে সংঘর্ষটা হতে হবে সেটা অবশ্যই স্থিতিস্থাপক সংঘর্ষ হতে হবে। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ এই ব্যাপারটা কি আসলে? যে সংঘর্ষের পূর্বের গতিশক্তি এবং পরের গতিশক্তি সমান থাকে, এটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। আচ্ছা, এক্ষেত্রে ঘর্ষণজনিত বাধা, আলো, শব্দ, তাপ প্রভৃতি শক্তির রূপান্তরিত যে অবস্থাগুলো সেগুলোকে বিবেচনা করা হয় না। বাস্তব ক্ষেত্রে যখন কোনো একটা সংঘর্ষ সংঘটিত হয়, সেখানে কিন্তু সংঘর্ষের আগের শক্তি এবং পরের গতিশক্তি এটি সংরক্ষিত হয় না। কারণ মাটিতে সেটি ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে যাওয়ার সময় ঘর্ষণ বলের ফলে সেটার গতিরোধ হয়, সেটা থেমে যায়। আবার সংঘর্ষের সময় অনেক সময় প্রচন্ড জোরে শব্দ হয়, আমাদের যে গতিশক্তি ছিল সেই শক্তিগুলো শব্দে কনভার্ট হয়ে যায়। এই ব্যাপারগুলো বিবেচনা করা হবে না। তাহলে যে সিস্টেমে এই ব্যাপারগুলো বিবেচনা করা হবে না, সেটাই হচ্ছে আমাদের জন্য স্থিতিস্থাপক সংঘর্ষ। আর আমরা যে প্রশ্নটা প্রমাণ করব, সেই প্রশ্নের কন্ডিশন হিসেবে স্থিতিস্থাপক সংঘর্ষের কথাই বিবেচনা করতে বলা হয়েছে। অন্যথায় আমাদের যে প্রমাণটি সেটি হুবহু আমরা কখনোই মেলাতে পারবো না। আমাদেরকে এই ব্যাপারটা আহ করতে হবে, স্থিতিস্থাপক সংঘর্ষের ব্যাপারটা ধরে নিতে হবে। আচ্ছা, স্থিতিস্থাপক সংঘর্ষ এই ব্যাপারটা কি বোঝা গেছে? বলো, কেউ একজন আনমিউট করে বলো। আমি যে বললাম স্থিতিস্থাপক সংঘর্ষ, এই ব্যাপারটা বোঝা গেল কিনা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে খেয়াল করো পরবর্তীতে কি হলো। আমরা প্রশ্নটা পড়া শুরু করার আগে কিছু বেসিক দৃশ্যপট আলোচনা করি। আমাদের প্রশ্নে আসলে আমরা কি প্রমাণ করতে যাচ্ছি। আমরা প্রশ্নের যে ওসব ক্যালকুলেশন, ভারী থিওরি, এসব নিয়ে পড়াশুনো করার আগে, শুরু করার আগেই একেবারেই বেসিক কি নিয়ে আমরা কি শিখতে যাচ্ছি সেই ব্যাপারটা বুঝে নেওয়া দরকার। আমরা আসলে এখানে এটাই বলা হচ্ছে যে, আচ্ছা, আমি একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বোধহয়, এখন কি কথা শোনা যাচ্ছে?
আমরা এইটা নিয়ে একেবারে বলছিলাম যে আমরা আসলে প্রশ্নে যে পড়ছি এই প্রশ্নে আসলে কি শিখতে যাচ্ছি সেই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। এরকম একটা বস্তু, গোলাকার বস্তু ধরে নাও, যে কোনো একটা বস্তু আমরা ধরে নিলাম। এই বস্তুটার ইউ আদিবেগ, একদম শুরুতে বেগ ছিল। এটা আমি একটা আমার কাল্পনিক দৃশ্যপট তুলে ধরছি, এটা যে কোনো মান আমরা ধরে নিতে পারবো। তাহলে এটার শুরুতে বেগ কত ছিল? 10 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আর এখানে আরেকটা ছিল বস্তু, সেটার আদিবেগ ছিল 0। এটা দিয়ে বোঝাচ্ছে এই যে বস্তুটা, আমাদের এই বস্তুটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে চলছিল, এটা চলমান ছিল। আর এখানে যে বস্তুটা, এই বস্তুর আদিবেগ 0, U=0। তার মানে এই বস্তুটা এখানে স্থির হয়েছিল, স্থির হয়ে বসেছিল। আর এই বস্তুটা কি করতেছিল? এটা এদিকে চলছিল। তাহলে এই বস্তুটা যেহেতু চলছিল, এই বস্তুটা যেহেতু এখানে স্থির হয়েছিল, এই বস্তুটায় গিয়ে যদি একে ধাক্কা দেয় তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে এই বস্তুটার শেষ বেগ v=0 হয়ে যাবে। তার মানে এই বস্তুটা এখানে গিয়ে থেমে যাবে। আবার যে বস্তুটা এখানে থেমেছিল তার কি অবস্থা হবে? সে, এই বস্তুটার যে আদিবেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, সে ওই 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলতে শুরু করবে। তার মানে যেটা 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিল, উম, সে যখন আরেকটা বস্তুতে গিয়ে ধাক্কা দিবে সে স্থির হয়ে যাবে। আর যে স্থির ছিল সে আগের বস্তুর যে গতিবেগ, যে শুরুর বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড নিয়ে সে চলতে শুরু করবে। আচ্ছা, এরকম ঘটনা কখন ঘটবে? এই এই বস্তুটার ভর এবং এই বস্তু, আচ্ছা আজকে ইন্টারনেটটা কেমন জানি খুব ডিস্টার্ব করতেছে। তোমরা যেখানে আছো কারো ওখানে কি বৃষ্টি হচ্ছে? না। না ভাইয়া, বৃষ্টি কই পাবো? ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, তো একটু বাতাস, কানেকশন বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এটা নিয়ে কথা বলবো। এই যে এটা নিয়ে কথা বলছিলাম আমরা, হ্যাঁ, যে এখানে একটা বস্তু ছিল, হ্যাঁ। সেই বস্তুটার একটা আদিবেগ ছিল, মানে সে গতিশীল ছিল, সেটা কত? 10 মিটার পার সেকেন্ড। সে চলতে চলতে আরেকটা বস্তু গিয়ে ধাক্কা দিল, তখন এই বস্তুটা এখানে কিন্তু স্থির হয়ে বসেছিল, এই জন্য তার U=0। আর যখন এই বস্তুটা এসে এই বস্তুটাকে ধাক্কা দিল, তখন আগের বস্তুটা এখানে এসে, এই বস্তুটা এখানে এসে তার বেগ 0 হয়ে গেল, এই জন্য তার শেষ বেগ=0 লেখা হয়েছে। এবং এই যে বস্তুটা এখানে স্থির হয়েছিল, সে কি করলো? এই বস্তুটা যে আদিবেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, এই বস্তুটা ঠিক সেই পরিমাণ বেগ নিয়ে চলতে শুরু করলো। আচ্ছা, মূল বিষয় হচ্ছে যে এখানে কিন্তু বেগের বিনিময় ঘটলো। বিনিময়টা কি? এই বস্তুর এই আদিবেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, আর এই বস্তুর আদিবেগ ছিল 0। কিন্তু দেখা গেল এই বস্তুটার বেগ হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড, যার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড সে এখানে এসে 0 হয়ে গেল। আর যে ছিল এখানে 0, তার বেগ হয়ে গেল এখানে 10 মিটার পার সেকেন্ড। এরকম ঘটনা কখন ঘটবে? যখন এই বস্তু দুটির ভর সমান হবে,
সমান ভরের হবে এবং এদের মধ্যে যে সংঘর্ষ হবে সেই সংঘর্ষটা হবে স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক সংঘর্ষ কি, এটা কিন্তু আমরা একটু আগে বলে এসেছি। তাহলে এই ঘটনা ঘটে, আমরা কিন্তু এটাই প্রমাণ করতে যাচ্ছি। আচ্ছা, এই যে দুইটা বস্তুর সংঘর্ষ সংক্রান্ত ব্যাপার স্যাপার, এটা কি বোঝা গেছে নাকি হ্যাঁ, আরেকবার বলতে হবে? জি, আচ্ছা, তাহলে আমরা আর একবার বললে ভালো হতো। আরেকবার বললে ভালো হয়। আমি আবার বলতেছি তাহলে। এটা ছিল একটা আমাদের বস্তু। এই বস্তুটা একটা বেগে গতিশীল ছিল, সেটা হচ্ছে তার আদি বেগ। সেই বেগটা কত? 10 মিটার পার সেকেন্ড। আর এখানে আরেকটা বস্তু ছিল, এই বস্তুটা স্থির হয়েছিল, এই জন্য সেটার u=0, আদি বেগ 0। আর এই বস্তুটা একটা বেগ নিয়ে চলছিল। এই বস্তুটা যখন এই বস্তুটাকে এসে ধাক্কা দিবে, তখন এই বেগ পরস্পর বিনিময় হবে। তার মানে এই বস্তুর যে বেগ ছিল সেই বেগটা এই বস্তু পাবে। আবার এই বস্তুর যে বেগটা ছিল সেই বেগটা এই বস্তু পাবে। আচ্ছা, খেয়াল করো তো, এই বস্তুর বেগ কত ছিল? 10 মিটার পার সেকেন্ড। আর এই বস্তুর বেগ কত ছিল? 0। তার মানে এই বস্তুটা স্থির ছিল। যখন সংঘর্ষ হলো তখন এই বস্তুর 0 বেগটা এই বস্তু পাবে। তার মানে এই বস্তুটা তখন স্থির হয়ে যাবে। আর এই বস্তুর যে বেগটা ছিল 10 মিটার পার সেকেন্ড, সেই বেগটা এই বস্তু পাবে। তখন এই বস্তুটা চলতে শুরু করবে। তার মানে যে বস্তুটা গিয়ে ধাক্কা দিল সে এখানে গিয়ে স্থির হয়ে যাবে, আর যে বস্তুটা এখানে স্থির ছিল সে এদিকে গতিশীল হবে। এই ঘটনাটা কখন ঘটবে? যখন এই দুইটা বস্তুর ভর সমান হবে এবং সংঘর্ষটা স্থিতিস্থাপক সংঘর্ষ হবে। স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে এদের মধ্যে কোনো প্রকার ঘর্ষণ বল কাজ করবে না এবং শক্তি, এদের মধ্যকার যে যান্ত্রিক শক্তি অন্য কোনো শক্তিতে কনভার্ট হওয়া চলবে না, তখন এই ঘটনা ঘটবে। এখন কি বোঝা গেছে কিনা? জি ভাই। আমরা কিন্তু এটাই প্রমাণ করব। আচ্ছা, আরো ভরবেগ সংক্রান্ত বেসিক কিছু আমরা জানার চেষ্টা করি। এখানে আরেকটা আমি দৃশ্যপট কল্পনা করেছি। আচ্ছা, ভরবেগের ব্যাপারটা কি আসলে? ভরবেগের সংরক্ষণ সূত্র। মনে করো যে এটা হচ্ছে অনেক বড় একটা ট্রাক। এটা ট্রাক, এই ট্রাকের ভর হচ্ছে 1000 কেজি এবং এটার বেগ কত? 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই ট্রাকটার ভরবেগ কত বলো? তাহলে 10 × 1000, 10,000 কেজি মিটার পার সেকেন্ড হবে না ভরবেগ? হ্যাঁ, আর তার সামনে আরেকটা ছোট্ট কার বিবেচনা করো। এই কারটির ধরে নিয়েছি এই কারটির ভর হচ্ছে 50 কেজি এবং এটার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এটার ভরবেগ কত হবে? তাহলে ভর ইন্টু বেগ, ভর হচ্ছে 500। 50 আর বেগ হচ্ছে 10, তাহলে 500 কেজি মিটার পার সেকেন্ড হবে এটার ভরবেগ। আচ্ছা, এই অবস্থায় এই ধরে নিলাম যে হুম, পরের যে গাড়িটা সেই গাড়িটার গতি বেশি, তাহলে এই গাড়িটা গিয়ে একসময় এই গাড়িকে ধাক্কা দেবে। ধাক্কা দেওয়ার ফলে জি, কি ঘটবে? আমরা যখন এই দুইটা ভর যখন এক সমান ছিল, একটু আগে দেখেছিলাম দুইটা মার্বেলের ভর যখন সমান ছিল তখন বেগ বিনিময় হচ্ছিল। এই গাড়ির বেগ এই গাড়ি নেওয়ার কথা ছিল, আর এই গাড়ির বেগ এই গাড়ি নেওয়ার কথা ছিল। এটা হচ্ছে বেগ বিনিময়। কিন্তু যদি ভর সমান না হয় তাহলে এরা আসলে ভরবেগ বিনিময় করবে না, ভরবেগ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। আচ্ছা, এটার ভরবেগ ছিল 10,000 কেজি মিটার পার সেকেন্ড এবং এটার ভরবেগ ছিল সংঘর্ষের আগে আর কি 500 মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। তাহলে সংঘর্ষের আগে এই যে সিস্টেমটা, টোটাল ভরবেগ কত ছিল? 10,000 প্লাস 500, 10,500, 500, 10,500 500। কেজি মিটার পার সেকেন্ড। আমাদের ভরবেগের যে সংরক্ষণ সূত্র সেটা কি বলতেছে যে সংঘর্ষের পরেও আমাদের ভরবেগ কত থাকবে? 10,500 কেজি মিটার পার সেকেন্ড। সংঘর্ষের আগেও যেটা ছিল হুম, সংঘর্ষের পরে সমান। তাই থাকবে। সঙ্গত। কিন্তু খেয়াল করো যে এদের মধ্যে যে 10,500 মিটার পার সেকেন্ড, আমি একটু ড্র করি তাহলে ভালো হবে। এদের কত ছিল? ধরো যে 10,500 কেজি মিটার পার সেকেন্ড ছিল ভরবেগ। এখন এইটা যদি সংঘর্ষের পর দুইটা গাড়ি যদি ভাগ করে নিতে চায়, আমরা একটা আনুমানিক হিসাব ধরে নিচ্ছি যে বেগটা সমান, যে ভরবেগটা ছিল এদের টোটাল ভরবেগ এটা
দুইটা গাড়ি সমানভাবে ভাগ করে নিল, তাহলে এটার অর্ধেক কত হবে? তার মানে এইটার অর্ধেক পাবে একটা গাড়ি, আরেকটু তাহলে 10,500 এর অর্ধেক কত হবে? ধরে নিলাম যে 50,000, 5,250। 50,000 কেজি মিটার পার সেকেন্ড ভরবেগ হবে। তাহলে এই গাড়িটার ভরবেগ কত ছিল? মাত্র 500 কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। কিন্তু যখন সংঘর্ষটা হলো তখন কিন্তু এর ভরবেগ, এই গাড়ির ভরবেগ থেকে কিছু ভরবেগ শক্তি হিসেবে এই গাড়িতে চলে আসবে। তাহলে এর ভরবেগ কিন্তু অনেক বেশি হতে হবে। আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র যদি আমরা উভয় পাশের যে আমাদের শক্তি, আমাদের যে ভরবেগ, এটা যদি আমরা সমান রাখতে চাই, সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ, এই দুইটা ভরবেগ যদি আমরা সমান রাখতে চাই, এই গাড়ির ভর যেহেতু কম, সমান রাখতে গেলে এই গাড়ির বেগ অনেক হইতে হবে, প্রচুর হইতে হবে। কারণ এটা যে 50 কেজি ভর, ভর তো আর বাড়ানো সম্ভব না, ভর তো 50 কেজি থাকবে। তাহলে কি বাড়াইতে হবে? বেগ বেগ বাড়াতে বাড়াইতে হবে। তার মানে এই যে বেগ গাড়িটা আছে, বাড়াতে হবে। তার বেগ আগের চেয়ে, আগে ছিল কোথায় 50, এখন হয়ে যাবে 5,000। তাহলে কত গুণ বাড়বে? এই গাড়িটা তাহলে অনেক জোরে ছিটকে পড়ে যাবে, অথবা একেবারে দুমড়ে মুচড়ে পড়ে যাবে। অ্যাক্সিডেন্ট গুলো সাধারণত এভাবেই হয়, যেগুলো ভরবেগ যার বেশি সেই গাড়ি তেমন একটা ক্ষতি হয় না, তো যে গাড়িগুলো ছোট সেগুলো একেবারে দুমড়ে মুচড়ে যায়। তো ভরবেগের বিষয়টা হচ্ছে এটাই, যে সংঘর্ষের আগের ভরবেগ আর সংঘর্ষের পরের ভরবেগ সমান থাকবে। আর যার ভর কম তার বেগ বেশি হবে, বেগ বেশি হওয়ার কারণে সে নিজেকে কন্ট্রোল করতে না পারে একবারে দুমড়ে মুচড়ে যাবে, ভেঙে চুরে যাবে। এটা হচ্ছে ভরবেগের মূল ব্যাপার স্যাপার। আচ্ছা, এতটুকু অংশ বুঝছো কি? জি। হ্যাঁ। আমরা এখন আমাদের প্রশ্ন আছে আরেকটা ব্যাপার এখানে বোঝাই, আসলে ভর এবং বেগ এই দুটা বিষয় একই সাথে কেন বিবেচনা করতে হয়, তাই না? আমরা এখানে একটা দৃশ্যপট কল্পনা করি। এই যে মনে করো যে এখানে একজন, সে ক্রিকেট খেলা হচ্ছে, সে একজন ব্যাটসম্যান। এত তাড়াতাড়ি চলে এই যে এখানে একজন, এখানে আমরা একটা ব্যাটের ছবি দিয়েছি, এখানে একজন ব্যাটসম্যান, আর এইদিকে একজন আছে, ধরে নিলাম তার কাছে বল আছে, মানে সে হচ্ছে বোলিং করতেছে। আচ্ছা, কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, তোমরা জানো কিনা, যে অস্ট্রেলিয়ার একটা ঘরোয়া লিগে একটা প্লেয়ারের মাথায় বলের আঘাতে মারা গিয়েছিল, তার নাম ফিল হিউজেস। জানা আছে কি এই ঘটনাটা তোমাদের? কিছুদিন আগেই জি। ফিল হিউজেসের মাথায় বল লাগছে, সে মাটিতে লুটিয়ে পড়ে মারা গেছে। আর যে জি, জানা বোলারটা আছে। বোলিং করছে তার নাম হচ্ছে কাইল অ্যাবট। এটা তোমরা ইন্টারনেটে, ইউটিউবে সার্চ করলে পাবা। আচ্ছা, আমরা এখন এই বলের আঘাতে যে এই প্লেয়ারটা মৃত্যুবরণ করলো, এটার কারণ হিসেবে আমরা কাকে দায়ী করব? বলের বেগকে দায়ী করব না বলের ভরকে দায়ী করব? আচ্ছা, ধরে নিলাম যে এটার বলের জন্য বেগ। বলের বেগ দায়ী। ধরে নিলাম, প্রথমে ধরে নিলাম যে এই হুম। ঘটনার জন্য বলের বেগ দায়ী। বলের বেগ কত ছিল সে সময়? ধর যে 155 কিলোমিটার পার আওয়ার, এরকম বেগ ছিল। তখন আমরা বিবেচনা করলাম যে আসলে এটার জন্য বেগে দেয়, ভরের কোনো এখানে দায়িত্ব নাই। বলের ভর আহ 1 কেজি হোক বা 10 কেজি হোক বা 30 কেজি হোক, এটা বিষয় না, আসলে বেগটাই দায়ী। এরকমটা যদি আমরা ধরে নেই, তাহলে মনে করো যে এই বলের চেয়ে খুব একটা হালকা প্লাস্টিকের বল দিয়ে যদি ঠিক সমান গতিতে তার মাথায় আঘাত করা হইতো, 155 কিলোমিটার পার আওয়ার বেগে যদি একটা হালকা প্লাস্টিকের বল দিয়ে এই প্লেয়ারের মাথায় আঘাত হানতো, তাহলে তো কি এই প্লেয়ারটার কোনো ক্ষতি হইতো? হইতো না, কারণ গতি সমান, না। ভর তো কম। তার মানে আমরা শুধুমাত্র কিন্তু আহ, যেটা গতি, বলের গতি, সেটাকে দায়ী করতে পারবো না। আবার ধরে নিলাম যে এটার জন্য ভর দায়ী, গতি ফ্যাক্টর না। বলটার ওজন ছিল প্রায় 1 কেজির মতো, এই 1 কেজি ওজনের বলটাই হচ্ছে দায়ী, গতিও তো দায়ী না। আমরা বলতেছি যে এই বলটা যদি 1 কেজি ওজন না না হয়ে যদি 50 গ্রাম হইতো, তাহলে এই প্লেয়ারটা মারা যেত না, এরকমটা যদি ধরে নেই,
তাহলে চিন্তা করো যে আমরা তাহলে বড় বলটা বাদ দিয়ে ছোট্ট একটা মার্বেলের কথা বিবেচনা করি। এই ছোট্ট একটা মার্বেল যদি খুব জোরে 155 কিলোমিটার/আওয়ার বেগে এই প্লেয়ারের মাথায় মারা হইতো, তবুও কিন্তু এর ক্ষতি হইতো, কারণ গতি অনেক বেশি। মার্বেলটা ছোট্ট হুম হতে পারে কিন্তু গতি সেটা অনেক বেশি। তার মানে আমরা শুধুমাত্র বেগকেও দায়ী করতে পারবো না, আবার শুধুমাত্র ভরকেও দায়ী করতে পারবো না। এই সমস্যা সমাধানের জন্যই আমাদের ভর এবং বেগ একসাথে গুণ করে নিতে হয়, তাহলে পুরো ঘটনাটা বের করা যাবে। আসলে মূল দায়ী সেটা হচ্ছে ভর এবং বেগ। ভরও দায়ী, বেগও দায়ী। এই জন্য ভর এবং বেগকে একসাথে রাখতে হয়, ভর এবং বেগের গুণফল বের করতে হয়, এটাই হচ্ছে আমাদের ভরবেগ। আচ্ছা, আমি এখানে যেটা বললাম, যেটা বোঝাতে চেয়েছি, এটা কি বুঝতে পেরেছো আসলে? হুম। বলো। জি আচ্ছা, আমরা এখন প্রশ্নে চলে যাই। এত বেশি বেসিক জি ভাইয়া। ধীরে ধীরে শিখবো। আমরা প্রশ্নে চলে যাই, আমরা যেটা প্রশ্ন নিয়ে পড়াশোনা করব, এই হচ্ছে আমাদের সেই প্রশ্নটা। প্রশ্নে কি বলছে, যে প্রমাণ করে যে সমভরের ভর সমান হতে হবে, তাই না? সমভরের দুটি বস্তুর মধ্যে যদি একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, একমাত্রিক, তাহলে ওরা একে অপরকে বেগ বিনিময় করে। আমি যে একদম উপরে মার্বেল দিয়ে যেটা বলেছিলাম, সেই ব্যাপারটাই আমরা এখানে প্রমাণ করতে চলেছি। আচ্ছা, প্রমাণ। ধরি যে M1 এবং M2 ভরের ঘর্ষণবিহীন, মানে এই যে ভর, এরা অবশ্যই ঘর্ষণবিহীন থাকবে। ঘর্ষণ এখানে কিন্তু হতে পারবে না। ঘর্ষণ থাকলে কিন্তু এটা আমাদের এভাবে এই থিওরিটা হুবহু মেলানো সম্ভব হবে না। আচ্ছা, দুটি গোলাকার বস্তু বিবেচনা করি, M1 এবং M2 ভরের। আচ্ছা, তাদের কেন্দ্রদ্বয়ের সংযোগকারী সরলরেখা বরাবর একই দিকে যথাক্রমে U1 এবং U2 বেগে চলমান। আচ্ছা, এখানে একটা চিত্র দেয়া আছে, এটা খেয়াল করো। যে এখানে এরকম দুইটা বস্তু ছিল, এই যে এইটা হচ্ছে M1, এটা ছিল M2, আর এটার আদিবেগ কত? U1, আর এটার আদিবেগ কত? U2। বস্তু দুইটা, এদের মধ্য যে এদের যে কেন্দ্র যে সংযোগকারী রেখা, সরল রেখা বরাবর চলতেছিল, সরল রেখা বরাবর চলতেছিল। উপরে নিচে চললে কিন্তু হবে না, একদম সোজাসুজি চলতে হবে। তারপর ওরা গিয়ে কি করলো, এখানে সংঘর্ষে মিলিত হলো। আমরা ধরে নিয়েছি যে এই বস্তুর বেগটা বেশি ছিল, আর এই বস্তুর বেগটা আসলে কম ছিল, এইটা ছিল বেশি। তাহলে এই বস্তুটা কি অবশ্যই একে এক সময় ধাক্কা দিবে। ধাক্কা দেওয়ার পর আহ এই বস্তুটার বেগ হয়ে গেল V1 শেষ বেগ, আর এটার হয়ে গেল V2। আচ্ছা, এই যে দৃশ্যপটটা, এই যে চিত্রটা, এটা আমাদের খুব পরিচিত একটা চিত্র। এটা আমরা সেই এসএসসি লেভেল থেকে পড়ে আসছি। এই জন্য আমাদের যে পরিচিত চিত্র, আমি সেটাই নিয়েছি, যাতে সবার বুঝতে অনেক সহজ হয়। আর চিত্রটা বুঝতে কোনো সমস্যা আছে? চিত্রটা যদি বুঝে থাকো, তাহলে সামনের এই যে উপরের পার্টটা একটু রিডিং করে নিলেই বোঝা যাবে যেখানে কি হলো, ওখানে লেখা আছে। বুঝছো কিনা বলো তো এই চিত্রটা? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো, ধাক্কা যখন এরা পরস্পর, যখন এইটার বেগ যেহেতু বেশি ছিল, সে বেশি বেগে কি এটাকে ধাক্কা দিল। তাহলে ধাক্কার পর বস্তুটি একই সরল রেখায় ও একই দিকে যথাক্রমে V1 এবং V2 বেগে চলতে থাকবে। অন্য দিকে গেলে কিন্তু আমাদের হিসাবটা মিলবে না। বস্তুটি একই সরলরেখায় যেতে হবে এবং একই দিকে যেতে হবে। তাহলে আমরা ভরবেগের নিত্যতার সূত্র অনুসারে কি পাই? ভরবেগের যে নিত্যতার সূত্র এমন। ছিল, সেটা হচ্ছে প্রথম দিককার ভরবেগ সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ সমান থাকবে। তাহলে যেটা প্রথম বস্তু, সেটার ভরবেগ কত? M1U1, সেটার আদিবেগ সংঘর্ষের আগে, যেহেতু সেটার বেগ ছিল ইউ সংঘর্ষের আগে, তাহলে এম ভর, এই যে ভর গুণন বেগ, ভরবেগ। দ্বিতীয় বস্তু, এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর ভরবেগ। তাহলে প্রথম বস্তুর ভরবেগ যোগ দ্বিতীয় বস্তুর ভরবেগ, যে ফলাফলটা পাওয়া যাবে সংঘর্ষের শেষে, সংঘর্ষের পরে প্রথম বস্তুর ভরবেগ এবং দ্বিতীয় বস্তুর ভরবেগ যোগ করার পর এই পাশের ফলাফল আর এই পাশের ফলাফল সমান হবে। মনে করো যে এদিকে ভরবেগ ছিল টোটাল 500, এদিকেও সংঘর্ষের পরেও 500ই থাকতে হবে। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র।
বাস্তবে কিন্তু এরকমটা হয় না। বাস্তবে কিন্তু দুই দিককার ভরবেগ সমান থাকে না। কেন থাকে না? কারণ এই যে মাটির ঘর্ষণ আছে, শব্দ শক্তিতে কনভার্ট হয়ে যায়, তাপ উৎপন্ন হয়, এই জন্য শক্তি সমান থাকে না বাস্তব ক্ষেত্রে। কিন্তু আমরা বিবেচনা করে নিয়েছি যে এই বিষয়গুলো আমরা অ্যাভয়েড করব, ঘর্ষণের বিষয়টা অ্যাভয়েড করব, আবার তাপ শব্দ এসব উৎপন্নের ব্যাপারটাও আমরা এখানে ইগনোর করব। তাহলে ভরবেগের এই যে চিরাচরিত আমাদের সংরক্ষণ সূত্র ছিল, সেই সংরক্ষণ সূত্র অনুসারে এইটা হওয়া উচিত, এই সমীকরণটা। এটা কি বুঝতে কারো কোনো সমস্যা আছে? না। না। নাই? তাহলে দেখো এখানে শেষ। আমরা এখন কি করলাম? পরের লাইনে নর্মাল ক্যালকুলেশন, যাদের সাথে ওই সমীকরণটাতে 2 ছিল তাদেরকে এক পাশে নিয়ে আসছি, আর যাদের সাথে নিচে 1 ছিল তাদেরকে এক পাশে নিয়ে গেছি। আচ্ছা, এখানে M2 কমন নিয়ে নিছি, এর কাছে M2 আছে, এখানে M2 আছে, এখানেও আছে, এই জন্য একটা M2 কমন নিয়ে নিয়েছি। শুধু এই যে এখানে U2 থাকে আর V2 থাকে। ঠিক একই ভাবে এখানে M1 এখানে আছে, এখানে আছে, M1 কমন নিয়ে নিয়েছি। এখানে থাকে V1, এই যে এটা, আর এখানে থাকে U1, মাঝখানে মাইনাস মাঝখানে মাইনাস। তাহলে এই লাইন থেকে এই লাইনে আসছে। আশা করি এটা বুঝতে কারোই সমস্যা হয়নি। হয়েছে কি? বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। পরবর্তী খেয়াল করো। আবার আমরা আরেকটা ক্রাইটেরিয়ার কথা বিবেচনা করি। এখানে আমরা কি বললাম যে আবার শুধু ভরবেগ সংরক্ষিত থাকবে না, সংঘর্ষ যদি স্থিতিস্থাপক হয় তাহলে মোট গতিশক্তিও সংরক্ষিত থাকবে। আমাদের কিন্তু এজন্যই কিন্তু বলে দিয়েছে যে এই সংঘর্ষটা অবশ্যই স্থিতিস্থাপক সংঘর্ষ হতে হবে, অন্য কোনো সংঘর্ষ হওয়া যাবে না। আর স্থিতিস্থাপক সংঘর্ষের সংজ্ঞাই বলা হচ্ছে, স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে সেটাই যেটার সংঘর্ষের আগের গতিশক্তি এবং সংঘর্ষের পরের গতিশক্তি সেম হয়। তো তাহলে যেহেতু আমাদের সংঘর্ষটা স্থিতিস্থাপক, তার মানে আগের গতিশক্তি, সংঘর্ষের আগের তাদের যে গতিশক্তি ছিল সেটা এবং সংঘর্ষের পরের যে গতিশক্তি সেটা সমান হবে। তাহলে প্রথম বস্তুর গতিশক্তি কত ছিল সংঘর্ষের আগে? আচ্ছা, আমরা সংঘর্ষের পরের কথার আগে বিবেচনা করি। সংঘর্ষের পরে যেটা প্রথম গতিশক্তি আমরা জানি, কে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার, গতিশক্তির যে মান সেটা অনুসারে এটা হবে। এবং দ্বিতীয় যে বস্তু ছিল সেই দ্বিতীয় বস্তুর গতিশক্তি কতটুকু হবে, কে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার অনুসারে এটা হবে, এটা হবে। আবার সংঘর্ষের আগে তাদের বেগ ছিল U1, তাহলে সংঘর্ষের আগে প্রথম বস্তুর গতিশক্তি কত ছিল? হাফ এম ভি স্কয়ার। এখানে তো ভি মানে হচ্ছে ইউ, আদিবেগ যেহেতু, দ্বিতীয় বস্তু ছিল এটা। এই লাইন বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? এই লাইনটা এখানে শুধুমাত্র আমাদের যে গতিশক্তির যে সূত্র ছিল কে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার, সেই জিনিসটাই প্রয়োগ করে লেখা হয়েছে, অন্য কোনো কাজ করা হয়নি। বলো, কারো বুঝতে সমস্যা আছে? না ভাইয়া। তাহলে এখানে খেয়াল করো, আমরা কি করলাম? আগের মতো যাদের সাথে 1 আছে, যাদের নিচে 1 আছে তাদেরকে আমরা এক পাশে নিলাম, আর যাদের শেষে 2 আছে তাদেরকে আমরা এক পক্ষে পক্ষান্তর করলাম। এখানে আর অন্য এই লাইন থেকে এই লাইনে অন্য কোনো কাজ এখানে করা হয়নি। তাহলে আমরা উভয় পক্ষ থেকে, সমীকরণের উভয় পক্ষ থেকে হাফ আর হাফ বাদ দিয়ে দিলাম। একই একই জিনিস দুই পাশে আছে, তো এই কাজ করলে সমীকরণের কোনো সমস্যা হবে না। তাহলে উভয় পক্ষ থেকে হাফ বাদ দিলাম। তারপরে আমরা কি করলাম? এই যে এই M1 এই M1, এখানে দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে না? এরকম জিনিস দেখলেই আমাদেরকে কিন্তু একটা জিনিস কথা মনে পড়ে যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র বসাই দিতে হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা থেকে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রকে আমরা প্রয়োগ করে দিলাম। ঠিক এই পাশে সেম কাজ করা হয়েছে। এই যে M2, সেই M2 এখানে, আর হাফ তো আগেই বাদ চলে গেছে। এখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র প্রয়োগ করার পর এই লাইন থেকে এই লাইন চলে আসলো। এইটাকে আমরা ধরে নিলাম 2 নম্বর সমীকরণ। আচ্ছা, 2 নম্বর সমীকরণ, এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? না। কি বুঝতে পারছো? এখন জি।
পরে লক্ষ্য করো, আমরা এখন কি করব, আমরা এখন করব যে এখন 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। 2 নম্বর সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করব। তাহলে কি হবে দেখো, এই যে ভাগ করেছি, এক আমরা একটা সমীকরণের যে M1 পার্ট ছিল, M1 গুলা এক পাশে নিয়েছি, উপরে নিচে ভাগ করেছি, আর যেগুলো M2 ছিল তাদেরকে এক পাশে নিয়ে উপরে নিচে ভাগ করেছি। ভাগ করার ফলে কি হলো, এই যে M1 আর M1 কাটা চলে গেল, এই যে এই টার্মটা আর এই টার্মটা সমান কাটা গেল, M2 আর M2 কাটা গেল, এই এখানকার যে এই যে ব্র্যাকেটের টার্মটা আর এখানকার যে ব্র্যাকেটের টার্মটা এটা সমান, এরা কাটা চলে গেল। তাহলে বাকি থাকলো কে কে, এই যে এই জায়গাটা থাকে V1 প্লাস E1, এই যে V1 প্লাস E1 অবশিষ্ট থাকলো। আর এইখান থেকে কি বাকি থাকলো, এই যে এই বেচারা বেঁচে থাকলো, তাকে আমরা এখানে লিখে ফেললাম। আর এটাকে আমরা ধরে নিয়েছি 3 নম্বর সমীকরণ। তাহলে এইখান থেকে এইখানে কিভাবে আসছে এটাকে বুঝতে পারছো? জি এটা খুব সহজ ধরনের ক্যালকুলেশন, তবে জি সাইজটা একটু বড়। আচ্ছা, কাজেই স্থিতিস্থাপক সংঘর্ষের ফলে সংঘর্ষের পূর্বে বস্তুদ্বয়ের পরস্পরের দিকে আসার আপেক্ষিক বেগ সংঘর্ষের পরে পরস্পর হতে দূরে সরে যাওয়ার আপেক্ষিক বেগ সমান হবে। এই কথাটা অর্থ কি বুঝতে পারছো? এই কথাটা দিয়ে কি বোঝাচ্ছে, না সংঘর্ষের আগের আপেক্ষিক বেগ এবং সংঘর্ষের পরের আপেক্ষিক বেগ দুটাই সমান হতে হবে। আচ্ছা, আমি একটু বলি, আমরা একটু আগে যে বিষয়টা আমরা দৃশ্যপটটা কল্পনা করেছিলাম সেখানে এরকম একটা বস্তু ছিল, এই বস্তুর বেগ ছিল কিন্তু 10 মিটার পার সেকেন্ড, আর এখানে একটা বস্তু ছিল, এখানে এর আদিবেগ কত ছিল, 0। যখন সংঘর্ষ হলো, সংঘর্ষের আগে এই আপেক্ষিক কথার অর্থ হচ্ছে একজনের সাপেক্ষে অন্যজনের, একজনের সাথে অন্যজনের তুলনায় আরেকজনের বেগ কত ছিল, একজনের তুলনায় অন্যজনের বেগ কত ছিল, এটাই হচ্ছে আপেক্ষিক বেগ। আবার বলতেছি, একজনের তুলনায় অন্যজনের বেগ কত ছিল, এটাই হচ্ছে আপেক্ষিক বেগ। আচ্ছা, এখানে এর বেগ ছিল 10 আর এর বেগ ছিল 0। আচ্ছা, একজনের সাথে সাপেক্ষে অন্যজনের বেগের পার্থক্য কত ছিল, পার্থক্য ছিল দশ 10 ছিল না? আচ্ছা, যখন সংঘর্ষ হ্যাঁ হলো, তখন এই বস্তুটা 10 মিটার পার সেকেন্ড বেগ লাভ করলো, আর এই বস্তুটা শূন্য হয়ে গেল, বেগটা এই বস্তুর এখানে এসে 0 হয়ে গেল। তাহলে এখন বেগের পার্থক্য কত, দুইটা বস্তু 10ই 10ই, কিন্তু আগেও পার্থক্য হুম ছিল 10 সংঘর্ষের আগে, আর সংঘর্ষের পরেও তাদের বেগের পার্থক্য হচ্ছে 10। এই জন্য এখানে এই কথা বলছে যে স্থিতিস্থাপক সংঘর্ষের ফলে সংঘর্ষের পূর্বে বস্তুদ্বয় পরস্পরের দিকে তাদের আসার যে আপেক্ষিক বেগ ছিল, মানে তাদের মধ্যে যে বেগের পার্থক্য ছিল 10, সংঘর্ষ যখন সংঘটিত হলো তখন তারা যে দূরে সরে যাবে তখনও তাদের মধ্যকার বেগের পার্থক্য 10ই থাকলো, সমান হবে। এই মাঝখানের এই অংশটা দিয়ে এটাই বোঝাচ্ছে। এখন কি বুঝতে পারছো বিষয়টা? জি। আচ্ছা, আমরা কিন্তু ভাই যদি এদের বেগ হ্যাঁ যদি এদের বেগ যদি বেশি থাকতো, বেগ, মানে ভর শোনো এখানে তো আমরা কন্ডিশন বিবেচনা করে নিয়েছি যে এদের ভরও সমান হইতে হবে, আবার এদের স্থিতিস্থাপক সংঘর্ষ হইতে হবে। এই কন্ডিশন যদি আমরা আগেই ফিল আপ করে ফেলি, ভরও সমান, সংঘর্ষ স্থিতিস্থাপক, তাহলে বেগ বেশি হওয়ার কোনো চান্স নেই। আমরা এটা হলে এই প্রশ্ন আমাদের প্রমাণ করা যাবে না। আমরা তো এই জন্য আগেই ধরে নিয়েছি, প্রমাণ করার শুরুতেই বলে দিয়েছি যে আমাদের কি কি হইতে হবে, সেই অনুসারে তো বেগ বেশি হওয়ার চান্স নাই, যেহেতু সংঘর্ষ স্থিতিস্থাপক এবং ভর হচ্ছে সমান। বেশি হলে, আচ্ছা ওটা অন্য হিসাব, আমরা আমাদের প্রমাণের আলোকে যতটুকু দরকার ততটুকু নিয়ে কথা বলি। আচ্ছা, তাহলে 3 নং সমীকরণ আমরা কিন্তু এটা পেয়েছিলাম, 3 নং সমীকরণ। এখানে আমরা জাস্ট শুধু V2 এর মান বের করব। আচ্ছা, এই এই অংশটা বুঝতে পারছো কি বলো তো, বুঝতে পারছো এটা, এই কথাগুলোর অর্থ, এই যে কথাগুলো এগুলো বুঝতে পারতে হবে।
বলো কেউ একজন, নাকি আবার বলতে হবে? উচ্চ। আচ্ছা, 3 নং সমীকরণ আমরা এটা পেয়েছিলাম। এখানে দেখো আমরা কি করেছি, শুধুমাত্র ভি2 এর মান বের করেছি। ভি2 কে রেখে এই যে ইউ2 ছিল তাকে আমরা এই পাশে পাঠিয়ে দিছি, শুধু পক্ষান্তর করছি এটাকে, তারপর এটাকে আমরা 4 নং সমীকরণ ধরে নিয়েছি। আবার 3 নং 3 নং আমরা যে সমীকরণ পেয়েছিলাম সেখানে আমরা কি কাজ করেছি, সেখানে এটাই করলাম, শুধুমাত্র ভি1 কে রেখে বাকিদেরকে পক্ষান্তর করে দিয়েছি। শুধুমাত্র এখানে ভি1 আছে, আর এই এই পাশের যে ইউ1 ছিল সেটাকে আমরা এই পাশে পাঠিয়ে পক্ষান্তর করে দিয়েছি। এটা আমাদের কাছেই 5 নং সমীকরণ হিসেবে আমরা এটাকে বিবেচনা করেছি। আর একটু আগে আমরা 4 নং সমীকরণে ভি2 এর যে মানটা পেয়েছি, ভি2 এর মান, সেটা 1 নং সমীকরণে বসাবো। 1 নং সমীকরণে একদম শুরুতে যে সমীকরণটা পেয়েছিলাম, আমি একটু দেখে আসি সমীকরণটা। 1 নং সমীকরণ কোনটা ছিল আসলে? 3 নং, 2 নং, এই যে 1 নং। এই যে এইটা হচ্ছে 1 নং সমীকরণ। এই যে এখানে একটা ভি2 ছিল না, ভি2, এই যে 1 নং সমীকরণ, 1 নং সমীকরণে একটা ভি2 ছিল। আমরা যে 3 নং সমীকরণ দিয়ে ভি2 এর মান বের করেছি, সেই ভি2 এর মানটা শুধু এই জায়গায় বসিয়ে দেব, আর কোনো কাজ নেই। তো আমরা এখন ওই কাজ করি, চলো। এই যে এই কাজটা এখানে, যে ভি2 এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, যে ভি2 এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে অপর পক্ষে যে ছিল সেটা